মিসির আলি সাহেব দেখলেন তার ঘরের সামনে 4টি মেয়ে দাঁড়িয়ে আছে। কোনো টিউটোরিয়াল ক্লাস আছে নাকি? আজ বুধবার, টিউটোরিয়াল ক্লাস থাকার কোনো কথা নয়। তবে কে জানে, হয়তো নতুন রুটিন দিয়েছে। তিনি এখনও নোটিশ পাননি। এই, তোমাদের কি ব্যাপার? মেয়েগুলি জড়সড়ো হয়ে গেল। কি, তোমাদের সঙ্গে কোনো ক্লাস আছে? জি না স্যার। তাহলে কি, কিছু বলবে? স্যার, নোটিশ বোর্ডে আপনি একটা নোটিশ দিয়েছিলেন, সেজন্য এসেছি। কিসের নোটিশ? তিনি ভ্রু কুঁচকালেন। মেয়েগুলো মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। কি নোটিশ দিয়েছিলাম? স্যার, আপনি লিখেছেন কারো এক্সট্রা সেন্সরি পারসেপশনের ক্ষমতা আছে কিনা আপনি পরীক্ষা করে বলে দেবেন। মিসির আলি সাহেবের সমস্ত ব্যাপারটা মনে পড়ল। মাস 2 আগে এরকম একটা নোটিশ দিয়েছিলেন ঠিকই, কিন্তু এই প্রথম 4 জনকে পাওয়া গেল যারা উৎসাহী, এবং সবকটি মেয়েগুলো রোগা। তার মানে কি অকল্টের ব্যাপারে রোগা মেয়েরাই বেশি আগ্রহী? তিনি মনে মনে একটা নোট তৈরি করলেন এবং তৎক্ষণাৎ তার মনে হলো বিষয়টি ইন্টারেস্টিং, একটা সার্ভে করা যেতে পারে। এসো তোমরা, ঘরে এসো। তোমরা তাহলে জানতে চাও তোমাদের ইএসপি আছে কিনা। মেয়েগুলি কথা বলল না, যেন একটু ভয় পাচ্ছে। মুখ সবারই শুকনো। বসো তোমরা, চেয়ারে আরাম করে বসো। ওরা বসল। মিসির আলি সাহেব একটা সিগারেট ধরালেন, নিচু গলায় বললেন, সব মানুষের ভিতরেই ইএসপির কিছু পরিমাণ থাকে। টেলিপ্যাথির কথাই ধরো, তোমাদের নিজেদেরই হয়তো এই বিষয়ে অভিজ্ঞতা আছে। সহজ উদাহরণ হচ্ছে, ধরো একদিন তোমাদের কারো মনে হলো আজ অমুকের সাথে দেখা হবে। যার সঙ্গে দেখা হবার কথা মনে হচ্ছে সে কিন্তু এখানে থাকে না, থাকে চিটাগাং। কিন্তু সত্যি সত্যি দেখা হয়ে গেল। কি হয় না এরকম? মেয়েগুলি কথা বলল না। এর মধ্যে একজন রুমাল দিয়ে কপাল মুছতে লাগলো। মেয়েটি ঘামছে, নার্ভাস হয়ে পড়েছে মনে হয়। নিশ্চয়ই ব্লাড প্রেশার বেড়ে গেছে। মিসির আলি বিস্মিত হলেন। নার্ভাস মেয়েটির দিকে তাকিয়ে বললেন, এই বিষয়ের চর্চা এখনো বিজ্ঞানের পর্যায়ে পড়ে না। বেশিরভাগ সিদ্ধান্তই অনুমানের উপর। তবে আমেরিকায় একটি ইউনিভার্সিটি আছে, ডিউক ইউনিভার্সিটি। ওরা কিছু কিছু এক্সপেরিমেন্টাল কাজ করেছিলেন। মুশকিল হচ্ছে ফলাফল সবসময় রিপিউসিবল নয়। মিসির আলি সাহেব ড্রয়ার খুলে 10টা চৌকো কার্ড টেবিলে বিছালেন। হাসি মুখে বললেন, পরীক্ষাটা খুব সহজ। এই কার্ডগুলোতে বিভিন্ন রকম চিহ্ন আছে, যেমন ধরো ক্রস, স্কয়ার, ত্রিভুজ, বিন্দু। কোনটিতে কি আছে সেটা অনুমান করতে চেষ্টা করতে হবে। 2-1বার কাকতালীয়ভাবে মিলে যাবে। তবে ফলাফল যদি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট হয়, তাহলে বুঝতে হবে তোমাদের ইএসপি আছে। এখন এসো দেখি, কে প্রথম বলবে? তোমার নাম কি? নীলুফার। হ্যাঁ, নীলুফার, তুমি প্রথম চেষ্টা করো। যা মনে আসে তাই বলো। আমার কিছু মনে আসছে না, তাহলে অনুমান করে বলো। মেয়েটি ঠিকমতো বলতে পারল না, তার সঙ্গীরাও না। মিসির আলি হাসতে হাসতে বললেন, না, তোমাদের কারো কোনো ইএসপি নেই। ওরা যেন তাতে খুশি হলো। মিসির আলি গম্ভীর গলায় বললেন, না থাকাই ভালো। আধুনিক মানুষদের এসব থাকতে নেই। এতে অনেক রকম জটিলতা হয়। কি জটিলতা? আছে আছে, বলুন না স্যার। মিসির আলি লক্ষ্য করলেন নীলুফার নামের মেয়েটি কথা বলছে, স্পষ্ট সতেজ গলা। অন্য আরেকদিন বলবো, আজ তোমরা যাও। নীলুফার বলল, এমন কিছু কি স্যার আছে যা করলে ইএসপি হয়? লোকজন বলে প্রেমে পড়লেও এই ক্ষমতা অসম্ভব বেড়ে যায়। আমি ঠিক জানি না। তোমরা যদি কেউ কখনো প্রেমে পড়ো, তাহলে এসো, পরীক্ষা করে দেখব। কথাটা বলেই মিসির আলি অপ্রস্তুত বোধ করলেন। ছাত্রীদের এটা বলা ঠিক হয়নি। কথাবার্তায় তার আরও সাবধানতা অবলম্বন করা উচিত। এরকম হালকা ভঙ্গিতে কথা বলা ঠিক না। স্যার, আমরা যাই? আচ্ছা ঠিক আছে, দেখা হবে। মিসির আলি নিচের টিচার্স লাউঞ্জে চা খেতে গেলেন। বেলা প্রায় 3টা। লাউঞ্জে লোকজন নেই। পলিটিক্যাল সায়েন্সের রশিদ সাহেব এক কোণে বসেছিলেন। তিনি অস্পষ্ট স্বরে ডাকলেন, এই যে মিসির আলি সাহেব, অনেকদিন পরে মনে হয় এদিকটা এলেন, চা খাবেন? হ্যাঁ,
কে যেন বলছিল আপনি নাকি ভূত ধরা সারাতে পারেন, ঠিক নাকি? জি না, আমি ওঝা নই। রাগ করলেন নাকি? আমি কথার কথা বললাম না, রাগ করবো কেন? আচ্ছা মিসির আলি সাহেব, আপনি ভূত বিশ্বাস করেন? না। রশিদ সাহেব উৎসাহিত হয়ে উঠলেন। আত্মা আত্মা বিশ্বাস করেন? না ভাই, আমি একজন নাস্তিক। আত্মা নেই এই জিনিসটা কি প্রমাণ করতে পারবেন? কি কি যুক্তি আছে আপনার হাতে? মিসির আলি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। রশিদ সাহেব বললেন, আত্মা যে আছে এর পক্ষে বিজ্ঞানের কিছু চমৎকার যুক্তি আছে। থাকলে তো ভালোই। বিজ্ঞানীরা জড়জগৎ বাদ দিয়ে আত্মা টাত্মা নিয়ে উৎসাহী হলে কিন্তু ঝামেলা। রশিদ সাহেব আমার মাথা ধরেছে, এ নিয়ে আর কথা বলতে চাই না, কিছু মনে করবেন না। মিসির আলি চা না খেয়ে উঠে পড়লেন। তার সত্যি সত্যি মাথা ধরেছে, প্রচন্ড মাথা ব্যথা। বড় রকমের কোনো অসুখের এটা পূর্ব লক্ষণ। নীলু ইউনিভার্সিটি থেকে ফিরে এসে দেখে তার বিছানার উপর চমৎকার একটা প্যাকেট পড়ে আছে। ব্রাউন কাগজে মোড়া, প্যাকেটে গোটা গোটা করে তার নাম লেখা। নীলুর বুক কেঁপে উঠল। বিলুর চোখে পড়েনি তো? বিলুর খুব খারাপ অভ্যেস আছে, অন্যের চিঠি খুলে খুলে পড়বে, হাসাহাসি করবে। নীলু দরজা বন্ধ করে প্যাকেটটি খুলল। ছোট্ট চিঠি, কিন্তু কি চমৎকার করেই না লেখা। ইচ্ছা করেই তোমাকে আমি কম লিখি, তোমার চিঠি পড়ে পড়ে খুব মায়া জন্মে যায়। এই বয়সে আমার আর মায়া বাড়াতে ইচ্ছে করে না, মায়া বাড়ালেই কষ্ট পেতে হয়। আরেকটি সামান্য উপহার পাঠালাম, গ্রহণ করলে খুব খুশি হব। উপহারটি বড় সুন্দর, নীল রঙের একটি ডায়েরি, অসম্ভব নরম প্লাস্টিকের কাভার, যেখানে ছোট্ট একটি শিশুর ছবি। পাতাগুলো হালকা গোলাপি, প্রতিটি পাতায় সুন্দর সুন্দর 2 লাইনের কবিতা। ডায়েরির প্রথম পাতায় ইংরেজিতে লেখা, আই উইশ আই কুড বি 18 এগেইন। পড়তে গিয়ে কেন জানি নীলুর চোখে জল এলো। একজন সম্পূর্ণ অজানা মানুষের জন্য মন কেমন করতে লাগলো। লোকটি দেখতে কেমন কে জানে, সুন্দর নয় নিশ্চয়ই, বয়স্ক মানুষ, হয়তো চুলটুল পেকে গেছে। তাতে কিছু যায় আসে না। মানুষের বয়স হচ্ছে তার মনে। মন যতদিন কাঁচা থাকে ততদিন মানুষের বয়স বাড়ে না। এই লোকটির মন অসম্ভব নরম, শিশুর মতো নরম। নীলুর মনে হলো এই লোকটি স্বামী হিসেবে অসাধারণ ছিল। তার স্ত্রীকে সে নিশ্চয়ই সমস্ত হৃদয় দিয়ে ভালোবেসেছে। নীলু রাতের বেলা দরজা বন্ধ করে দীর্ঘ একটা চিঠি লিখল। আপনি এমন কেন? নিজের কথা তো কিছুই লেখেননি, অথচ আমি আমার সমস্ত কথা লিখে বসে আছি। তবু মনে হয় সব বুঝি লেখা হয় না, অনেক কিছু বুঝি বাকি রয়ে গেল। আপনি আমাকে এত সুন্দর সুন্দর উপহার দিয়েছেন, কিন্তু আমি তো আপনাকে কিছুই দিইনি। আমার কিছু একটা দিতে ইচ্ছে করে, কিন্তু আমি তো জানি না আপনি কি পছন্দ করেন। আচ্ছা, আপনি কি টাই পরেন? তাহলে লাল টকটকে একটা টাই আপনাকে দিতে পারি। জানেন, পুরুষ মানুষের এই একটি জিনিসই আমি পছন্দ করি, কিন্তু হয়তো আপনি টাই পরেন না। ঢিলে ঢালা ধরনের মানুষদের মতো চাদর গায়ে দেন। আপনার সম্পর্কে আমার খুব জানতে ইচ্ছে করে। একদিন আসুন না আমাদের বাসায়, 1 কাপ চা খেয়ে যাবেন। জানেন, আমি খুব ভালো চা বানাতে পারি। অন্য কেউ চা বানিয়ে দিলে আমার বাবা খেতে পারেন না, সবসময় আমাকে বানাতে হয়। গত রোববার কি হলো জানেন? রাত 3টায় বাবা আমাকে ডেকে তুলে বললেন, মা 1 কাপ চা বানাতো, বড্ড চায়ের তৃষ্ণা পেয়েছে। আপা, দরজা বন্ধ করে কি করছো? নীলু অপ্রস্তুত হয়ে দরজা খুলল। বিলু দাঁড়িয়ে আছে, সন্দেহজনকভাবে তাকাচ্ছে। কি করছিলে? কিছু করছিলাম না। বিলু বিছানায় এসে বসল। আপা, তোমার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছি। কি পরিবর্তন? অস্থির অস্থির ভাব। লক্ষণ ভালো না আপা, বলো তো কি হয়েছে? কি আবার হবে? তো শুধু উল্টাপাল্টা কথা। কিছু একটা হয়েছে আপা, আমি জানি। কি যে বলিস, আমার কাছে লুকাতে পারবে না আপা। আমার চোখকে ফাঁকি দেওয়া মুশকিল। যা ভাগ, পাকামো করিস না। বিলু গেল না, কাপড় ছাড়তে ছাড়তে বলল, রানু আপাকে আমি বললাম তোমার পরিবর্তনের কথা। তারও ধারণা তুমি কারো প্রেমে পড়েছ। আমার তো খেয়ে দে কাজ নেই। তাছাড়া প্রেমটা আমার সঙ্গে করবেটা কি? চেহারার এই তো অবস্থা।
খারাপ অবস্থা কি, রংটা একটু ময়লা, এছাড়া আর কি। নীলু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। নিঃশ্বাস ফেলছো কেন আপা? নিজের চেহারা সম্পর্কে তোমার এমন খারাপ ধারণা থাকা উচিত না। সবাই তো রানু আপার মতো হয় না। হওয়া উচিতও নয়। উচিত নয় কেন? সুন্দরী মেয়েদের অনেক রকম প্রবলেম থাকে। কি প্রবলেম? রানু আপার মাথা খারাপ, সেটা কি জানো? কি বলছি সেসব? ঠিকই বলছি। আকবরের মা একদিন দুপুরে কি জন্য যেন গিয়েছিল, শুনে রানু আপা নিজের মনে হাসছে এবং কথা বলছে। তাই নাকি? হ্যাঁ, কথাগুলো বলছে আবার দুরকম গলায়। আকবরের মা প্রথমে ভেবেছিল কেউ বোধহয় বেড়াতে এসেছে। শেষে ঘরে ঢুকে দেখে কেউ নেই। সত্যি? হ্যাঁ। রহমান সাহেবের স্ত্রী বললেন একদিন নাকি আনিস সাহেব গভীর রাতে রহমান সাহেবকে ডেকে নিয়ে গেলেন তার স্ত্রী খুব অসুখ, এই কথা বলে। রহমান সাহেব গিয়ে দেখলেন অসুখ টসুখ কিচ্ছু নেই, দিব্যি ভালো মানুষ। নীলু মৃদুস্বরে বলল, রানুর মতো সুন্দরী হলে আমি পাগল হতেও রাজি। বিলু হেসে ফেলল, হাসতে হাসতে বলল, কথাটা ঠিক বলেছ আপা। রানু প্রসঙ্গে পাওয়া সব তথ্য লিখবার জন্যে মিসির আলি সাহেব মোটা একটা খাতা কিনে এনেছেন। খাতাটির প্রথম পাতায় লেখা একজন মানসিক রোগীর পর্যায়ক্রমিক মনোবিশ্লেষণ। দ্বিতীয় পাতায় কিছু ব্যক্তিগত তথ্য, যেমন নাম রানু আহমেদ, বয়স 17 বৎসর, ব্র্যাকেটে রূপবতী, বৈবাহিক অবস্থা বিবাহিতা, ব্র্যাকেটে 13 মাস আগে বিয়ে হয়, স্বাস্থ্য রুগ্ন, ওজন 80 পাউন্ড, স্বামী আনিস আহমেদ, দি জেনিথ ইন্টারন্যাশনালের ডিউটি অফিসার, বয়স 37, স্বাস্থ্য ভালো। তৃতীয় পাতার হেডিংটি হচ্ছে অডিটরি হ্যালুসিনেশন। এর নিচে লাল কালি দিয়ে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন আঁকা। এই পাতায় অনেক কিছুই লেখা হয়েছে, আবার কাটাকুটি করা হয়েছে, যেন মিসির আলি সাহেব মন স্থির করতে পারছেন না কি লিখবেন। দুটি লাইন শুধু পড়া যায়। লাইন দুটির নিচে লাল কালি দিয়ে দাগ দেওয়া। মেয়েটির অডিটরি হ্যালুসিনেশন হচ্ছে। সে একা থাকাকালীন শুনতে পায় কেউ যেন তাকে ডাকছে। পরের কয়েকটি পাতায় রানুর সঙ্গে তার প্রথম সাক্ষাতের খুঁটিনাটি প্রতিটি বিষয় লেখা। এই পাতাগুলি পড়লে বোঝা যায় মিসির আলি নামের এই লোকটির স্মৃতিশক্তি অসাধারণ। অতি তুচ্ছ ব্যাপারগুলিও লেখা হয়েছে, যেমন এক জায়গায় লেখা মেয়েটি বেশ কয়েকবার শাড়ির আঁচল টেনেছে, দুবার শব্দ করে আঙুল ফুটিয়েছে। আমি লক্ষ্য করলাম মেয়েটি পানি খেলো মাথা নিচু করে, বেশ খানিকটা নিচু করে, যেন পানি পান করার ব্যাপারটা সে আড়াল করতে চায়। নদীতে গোসলের গল্পটি লেখা আছে। গল্পের শেষে বেশ কিছু প্রশ্ন করা হয়েছে, যেমন একজন মৃত মানুষ পানিতে ভেসে থাকবে, ডুবে থাকবে না। গল্পের মৃত মানুষটি ডুবে ডুবে চলার কথা আছে, এরকম থাকার কথা নয়। পাজামা খুলে ফেলার কথা আছে। কিশোরীরা সাধারণত শক্ত গিট দিয়ে পাজামা পরে, গিট খুলতে হলে ফিতা টানতে হবে। সেই মানুষটি কি ফিতা টেনেছিল, না পাজামাটাই টেনে নামিয়েছে? মৃত লোকটির কি কোনো পোস্টমর্টম হয়েছিল? তার আনুমানিক বয়স কত ছিল? প্রথম অসুস্থতার সময় কি মেয়েটি ঘুমের মধ্যে কোনো কথাবার্তা বলতো? যদি বলে থাকে তাহলে কি বলতো? মেয়েটি বলল লোকটির নাম জালাল উদ্দিন। কিভাবে বলল? লোকটির নাম তো জানার কথা না, নাকি পরে শুনেছে? জালাল উদ্দিন জাতীয় নামের কারোর সঙ্গে কি এই মেয়ের পূর্ব পরিচয় ছিল? প্রশ্নের শেষে 3টি মন্তব্য লেখা আছে। মন্তব্যগুলো সংক্ষিপ্ত। প্রথম মন্তব্য, মেয়েটি যে ঘটনার কথা বলেছে তা বিশ্বাসযোগ্য নয়। দ্বিতীয় মন্তব্য, এই ঘটনা অন্য যেসব ব্যক্তি প্রত্যক্ষ করেছেন তাদের সঙ্গে প্রথমে আলাপ করতে হবে। দ্বিতীয় মন্তব্যটি লাল কালি দিয়ে আন্ডারলাইন করা এবং পাশে লেখা অত্যন্ত জরুরি। তৃতীয় মন্তব্য হচ্ছে মেয়েটির অবশ্যই কিছু পরিমাণ এক্সট্রা সেন্সরি পারসেপশন আছে। সে কার্ডের সবকটি চিহ্ন সঠিকভাবে বলতে পেরেছে। আমি এরকম আগে কখনো দেখিনি। এই বিষয়ে আমার ধারণা হচ্ছে মানসিকভাবে অসুস্থ রোগীদের এই দিকটি উন্নত হয়ে থাকে। আমি এর আগেও যে কটি অসুস্থ মানুষ দেখেছি তাদের সবার মধ্যেই এই ক্ষমতাটি
কিছু পরিমাণে লক্ষ্য করেছি। দি জার্নাল অফ প্যারাসাইকোলজির 3য় ভলিউমে 1973-এর এ প্রসঙ্গে রিভিউ পেপার আছে, অথর জন নান এবং এফ টলম্যান। সোহাগী হাই স্কুলের হেডমাস্টার সাহেব দারুণ অবাক হলেন। রানুর ব্যাপারে খোঁজখবর করার জন্য এক ভদ্রলোক এসেছেন। এর মানে কি? অনেকদিন আগে কি হয়েছিল না হয়েছিল তা কি এখন আর মনে আছে? আর মনে থাকলেও এসব ব্যাপার নিয়ে এখন ঘাটাঘাটি করাটা বোধহয় ঠিক নয়। কিন্তু যে ভদ্রলোক এসেছেন তাকে মুখের উপর নাও বলতে পারছেন না। ভদ্রলোক হাজার হলেও বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, মানি লোক। তাছাড়া এত দূর এসেছেন, নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। মুখে বলছেন রানু অসুস্থ এবং তিনি রানুর একজন চিকিৎসক, কিন্তু এটা ঠিক বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না। কারণ মাসখানেক আগেই রানুকে তিনি দেখে এসেছেন, কিছুমাত্র অসুস্থ মনে হয়নি। আজ হঠাৎ এমন কি হয়েছে যে ঢাকা থেকে এক ভদ্রলোক আসতে হলো? রানুর কি হয়েছে বললেন? মানসিকভাবে অসুস্থ। আমি তো সেদিনই তাকে দেখে এলাম। যখন দেখেছেন তখন হয়তো সুস্থই ছিল। কি জানতে চান আপনি বলেন? নদীতে গোসলের সময় কি ঘটেছিল সেটা বলেন। সেসব কি আর এখন মনে আছে? ঘটনাটা বেশ সিরিয়াস এবং নিশ্চয়ই আপনাদের মধ্যে বহুবার আলোচিত হয়েছে, কাজেই মনে থাকার কথা। আপনার যা মনে আছে তাই বলেন। হেডমাস্টার গম্ভীর স্বরে ঘটনাটা বললেন। রানুর গল্পের সঙ্গে তার গল্পের কোনো অমিল লক্ষ্য করা গেল না। শুধু ভদ্রলোক বললেন, মেয়েরা গোসল করতে গিয়েছিল দুপুরে, সন্ধ্যায় নয়। পায়জামা খোলার ব্যাপারটি বলেন। পায়জামাটা কি পাওয়া গিয়েছিল? আপনি কি বলছেন বুঝতে পারছি না। রানু বলছিল নদীতে গোসল করার সময় সেই মরা মানুষটি তার পায়জামা খুলে ফেলে। আরে না না, কি বলেন? ওর পরনে পায়জামা ছিল? হ্যাঁ, থাকবে না কেন? আপনার ঠিক মনে আছে তো? মনে থাকবে না কেন? পরিষ্কার মনে আছে। আপনি অন্য সবাইকে জিজ্ঞেস করে দেখতে পারেন। ওই মরা মানুষটির সম্পর্কে কি জানেন? কিছুই জানি না রে ভাই। থানায় খবর দিয়েছিলাম। থানা হচ্ছে এখান থেকে 10 মাইল। সে সময় যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না। থানাওয়ালারা আসে 2 দিন পরে। লাশ তখন পচে গলে গিয়েছে, শিয়াল কুকুরে কামড়াকামড়ি করছে। থানাওয়ালারা এসে আমাদেরকে লাশ পুঁতে ফেলতে বলে। আমরা নদীর ধারেই গর্ত করে পুঁতে ফেলি। আচ্ছা, ওই লাশটি তো উলঙ্গ ছিল, ঠিক না? জি না, ঠিক না। হলুদ রঙের একটা প্যান্ট ছিল আর গায়ে গেঞ্জি ছিল। মিসির সাহেবের ভ্রু কুঞ্চিত হলো। আপনার ঠিক মনে আছে তো ভাই? আরে এটা মনে না থাকার কারণ আছে নাকি? পরিষ্কার মনে আছে। লাশটি কি বুড়ো মানুষের ছিল? জি না, জোয়ান মানুষের লাশ। আর কিছু মনে পড়ে? আর কিছু তো নেই মনে পড়ার। আপনার ওই মেয়েটির সঙ্গে কথা বলতে চাই। অনুফা যার নাম। শুনেছি ও শ্বশুরবাড়ি কাছে, হরিণঘাটায়। আপনি যেতে চান হরিণঘাটা? জি। কখন যাবেন? আজকে যেতে পারি। কত দূর এখান থেকে? 15 মাইল। বেবি ট্যাক্সি করে যেতে পারেন। রাতে ফিরে আসতে পারবো? তা পারবেন। বেশ, তাহলে আপনি আমাকে ঠিকানাটা দিন। দেব। বাড়িতে চলেন, খাওয়া দাওয়া করেন। আমি হোটেল থেকে খেয়ে দিয়ে এসেছি। তা কি হয়, অতিথি মানুষ। আসুন আসুন। ভদ্রলোক বাড়িতে নিয়ে গেলেন ঠিকই, কিন্তু বড় গম্ভীর হয়ে রইলেন। মাথার উপর হঠাৎ এসে পড়া উপদ্রবে তাকে যথেষ্ট বিরক্ত মনে হলো। ভালো করে কোনো কথাই বললেন না। অকারণে বাড়ির একজন কামলার উপর প্রচণ্ড হম্বিরম্বি শুরু করলেন। কিন্তু অনুফার বাড়িতে সম্পূর্ণ ভিন্ন ব্যাপার ঘটল। মেয়েটি আদর যত্নের একটা মেলা বাঁধিয়ে ফেলল। মিসির আলি অবাক হয়ে দেখলেন মেয়েটির স্বামী সন্ধ্যাবেলাতেই জাল নিয়ে পুকুরে নেমে গেছে। অনুফা পরিচিত মানুষের মতো আদরে গলায় বলল, রাতে ফিরবেন কি? কাল সকালে যাবেন। লোকজন মিসির আলিকে দেখতে এলো। এরা বেশ সম্পন্ন গৃহস্থ। মেয়েটিও মনে হয় বেশ ক্ষমতা নিয়ে আছে। সবাই তার কথা শুনছে। ঘণ্টাখানেকের মধ্যে তাকে গোসলের জন্য গরম পানি করে দেওয়া হলো। একটা বাটিতে নতুন একটা গায়ে মাখার সাবান, মোরগটি পর্যন্ত ছেঁড়া হয়নি। বাংলা ঘরে নতুন চাদর বিছিয়ে বিছানা করা হলো। মেয়েটির বৃদ্ধ শ্বশুর একটা ফসি হুক্কাও এনে দিলেন এবং বারবার বলতে লাগলেন, খবর না দিয়ে আসার জন্যে
ঠিকমতো খাতির যত্ন করতে না পেরে তিনি বড়ই শর্মিন্দা। তবে যদি কালকের দিনটা থাকতেন, তবে আমি হরিণঘাটার বিখ্যাত মাগুর মাছ খাওয়াতে না পারলে তিনি বাপের বেটা না, ইত্যাদি ইত্যাদি। মিসির আলির বিস্ময়ের সীমা রইল না। তিনি সত্যি সত্যি একদিন থেকে গেলেন। মিসির আলি সাহেব এরকম কখনো করেন না। রানু মৃদু স্বরে বলল, ভেতরে আসবো? এসো রানু, এসো, গল্প করতে এলাম, খুব ভালো করেছ। নীলু উঠে গিয়ে রানুর হাত ধরল। রানু বলল, তুমি কাঁদছিলে নাকি? চোখ ভেজা। নীলু কিছু বলল না। রানু বলল, এত কিসের দুঃখ তোমার যে দুপুরবেলায় কাঁদতে হয়? তোমার বুঝি কোনো দুঃখ টুক্ষ নেই? আমি খুব সুখী। রানু হাসতে লাগলো। নীলু হঠাৎ গম্ভীর হয়ে গেল। তুমি বলেছিলে একটা খুব অদ্ভুত কথা আমাকে বলবে। বলেছিলাম নাকি? হ্যাঁ, আজ সেটা বলতে হবে। তারপর আমি আমার একটা অদ্ভুত কথা বলবো। রানু হাসতে লাগলো। হাসছো কেন রানু? তোমার অদ্ভুত কথাটা আমি জানি, এই জন্যই হাসছি। কি আবল তাবল বলছো? কি জানবে তুমি? জানি। নীলু গম্ভীর হয়ে বলল, জানলে বলো তো। তোমার একজন প্রিয় মানুষ তোমার সঙ্গে দেখা করতে রাজি হয়েছে, ঠিক না? নীলু দীর্ঘ সময় কোনো কথাবার্তা বলল না। রানু বলল, কি ভাই, বলতে পারলাম তো? হ্যাঁ, পেরেছ। ও কি বাসায় আসবে? বলবো তোমাকে। তার আগে তুমি বলো, তুমি কি করে জানলে? বিলু তোমাকে বলেছে? কিন্তু বিলু তো কিছুই জানে না। আমাকে কেউ কিছু বলেনি। তাহলে তুমি জানলে কি করে? আমি স্বপ্নে দেখেছি। স্বপ্ন দেখেছি মানে? নীলু, মাঝে মাঝে আমি স্বপ্ন দেখি। সেগুলো ঠিক স্বপ্ন নয়, তবে অনেকটা স্বপ্নের মতো। সেগুলো সব সত্যি। গত রাতে স্বপ্ন দেখলাম তুমি একটা চিঠি পেয়ে খুব খুশি। সে চিঠিতে একটা লাইন লেখা আছে, যার মানে হচ্ছে তোমার সঙ্গে আমার দেখা হবে বা এরকম কিছু। এসব কি তুমি সত্যি সত্যি বলছো রানু? হ্যাঁ। কবে তার সঙ্গে তোমার দেখা হবে? আজ বিকেলে। আমি নিউ মার্কেটের বইয়ের দোকানের সামনে একটা সবুজ রুমাল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকব। তিনি আমাকে খুঁজে বের করবেন। বাহ, খুব মজার ব্যাপার তো। রানু হাসতে লাগলো। একসময় হাসি থামিয়ে গম্ভীর গলায় বলল, শুধু গল্প উপন্যাসে এসব হয়, বাস্তবে এই প্রথম দেখছি। তোমার ভয় করছে না? ভয় করবে কেন? তোমার কিন্তু নীলু ভয় করছে, আমি বুঝতে পারছি। বেশ ভয় করছে, করছে না? না। রানু ইতস্তত করে বলল, ইচ্ছে করলে তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যেতে পারো। আমি দূরে থাকব। থাক, দূরে দাঁড়িয়ে থাকতে হবে না। মনে হলো নীলু রানুর কথাবার্তা সহজভাবে নিতে পারছে না। তার চোখ মুখ গম্ভীর। রানু বলল, কি নেবে? না, আমার একার যাবার কথা একাই যাব। আর যদি গিয়ে দেখো খুব বাজে ধরনের একটা লোক, তখন কি করবে? বাজে ধরনের লোক মানে? অর্থাৎ যদি গিয়ে দেখো দাঁত পড়া, চুল পাকা একটা বৃদ্ধ, তোমার কি সেরকম মনে হচ্ছে? রানু মাথা দুলিয়ে হাসল, কিছু বলল না। নীলুকে দেখে মনে হলো রানুর ব্যবহারে সে বেশ বিরক্ত হচ্ছে। দুটো বাজতে সে বলল, এবার তুমি যাও, আমি সাজগোজ করব। এখনই? 4টা বাজতে তো দেরি আছে। তোমার মতো সুন্দরী তো আমি না, আমাকে সময় নিয়ে সাজতে হবে। রানু উঠে পড়ল। নীলু সত্যি সাজতে বসল। চোখে পানি এসে কাজল ধুয়ে যাচ্ছে। আইলেশ পরার ইচ্ছে ছিল, কিন্তু একা একা পরা সম্ভব নয়। অনেক বেছে টেছে একটা শাড়ি পছন্দ করল, সাদার উপর নীলের একটা প্রিন্ট। আগে সে কখনো পরেনি। নীলুমা, কোথায় যাচ্ছ নাকি? নীলু তাকিয়ে দেখল বাবা। কোথায় যাচ্ছ গো মা? একজন বন্ধুর সঙ্গে দেখা করতে। তোমার কি চা লাগবে? হলে ভালো হতো, থাক, তুই ব্যস্ত। চা বানাতে আর কয় মিনিট লাগবে, তুমি বসো, আমি বানিয়ে আনছি। নীলুর বাবা চেয়ার টেনে নীলুর ঘরেই বসলেন। চা কি চিনি ছাড়া আনবো বাবা? না, 1 চামচ চিনি দিস। একটু একটু চিনি খেলে কিছু হয় না। নীলু চা নিয়ে এসে দেখে বাবা ঝিমুচ্ছেন। ঝিমুনিরও বেশি, প্রায় ঘুমাচ্ছিলেন বলা চলে। বাবা যেন বড় বেশি দ্রুত বুড়ো হয়ে যাচ্ছেন। বড় মায়া লাগলো নীলুর। বাবা, তোমার চা। কোনো বন্ধুর বাড়ি যাচ্ছিস মা?
নীলু খানিকটা ইতস্তত করে বলল, তোমাকে আমি পরে বলবো বাবা, সন্ধ্যার আগে আসবি তো? হ্যাঁ বাবা। গাড়ি নিয়ে যাবি? না, গাড়ি নেব না। নিয়ে যা না, ড্রাইভার তো দিনরাত বসে বসেই মায়না খায়। বাবা, আমি গাড়ি নেব না। নীলুর সাজ শেষ হলো ঠিক 3:30টায়। আয়নায় তাকিয়ে নিজেকে তার পছন্দই হলো। যে মেয়েটিকে দেখা যাচ্ছে সে বেশ রূপসী, তার মায়াকারা দুটি চমৎকার চোখ আছে, কিশোরীদের মতো ছোট একটা চিবুক। ভালোই তো, এরকম একটা মেয়েকে পুরুষরা কি ভালোবাসবে না? নাকের কাছে মুক্তোর মতো কিছু একটা ঘামের বিন্দু। নীলু তার সবুজ রুমাল দিয়ে সাবধানে ঘাম মুছে ফেলল, তারপর উঠে এলো 3 তলায়। রানু, রানু, রানু যেন তৈরি হয়েছিল, সে বেরিয়ে এলো সঙ্গে সঙ্গে। তুমি যাবে বলেছিলে আমার সঙ্গে, চলো চলো। রানু তালা লাগালো। নীলু মৃদু স্বরে বলল, তুমি জানতে আমি আসব? হ্যাঁ, জানতাম। সন্ধ্যা পর্যন্ত তারা অপেক্ষা করলো, কারো দেখা পাওয়া গেল না। একসময় নীলু বলল, এখন চলে যেতে চাও রানু? আরো খানিকক্ষণ দাঁড়িয়ে থাকি, তোমার তো এখনো যেতে ইচ্ছে করছে না। এক জায়গায় দাঁড়িয়ে না থেকে চলো হাঁটি। তারা বেশ কয়েকবার নিউ মার্কেট চক্কর দিয়ে ফেলল। কেউ এগিয়ে এসে বলল না, তোমাদের মধ্যে নীলু কি? রানু, তোমার কি হাঁটতে টায়ার্ড লাগছে? না। রানু, তুমি তো অনেক কিছু বুঝতে পারো, তাই না? মাঝে মাঝে পারি। লোকটি এসেছে কিনা বুঝতে পারছো না? না নীলু, পারছি না। আমি সবসময় পারি না। রানু লক্ষ্য করল নীলুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে তার সবুজ রুমাল দিয়ে চোখ চেপে ধরল। রানু গাঢ় স্বরে বলল, কাঁদে না নীলু। কান্না এলে কি করব? মনটা শক্ত করো ভাই। পৃথিবীটা খুব ভালো জায়গা নয়, লোকজন তাকাচ্ছে ওদের দিকে। রানু নীলুর হাত ধরে বাইরে নিয়ে এলো। বেশ অস্বস্তিকর একটা অবস্থা। তার প্রায় 4 দিন পর নীলু একটা চিঠি পেল। প্রিয় নীলু, ওই দিন তোমাকে দেখলাম, তুমি তো ভারী মিথ্যুক। কেন বললে তুমি দেখতে সুন্দর নও? তোমাকে বর্ষার জলভারের মতো আকাশের মতো লাগছিল। আমি ছুটে যেতে চেয়েছিলাম, কিন্তু তোমার বান্ধবীকে দেখে থমকে দাঁড়িয়েছি। কথা ছিল একা আসবে, তাই নয় কি? শুধু আমরা দুজন থাকব। আমাকে দেখে যদি তোমার কথা বলতে ইচ্ছে করে, তাহলে কোনো একটা রেস্টুরেন্টে বসে দুজনে চা খেতে খেতে গল্প করব। আর যদি তোমার আমাকে পছন্দ না হয়, তাহলে তুমি তোমার সবুজ রুমালটি তোমার হ্যান্ডব্যাগে লুকিয়ে ফেলবে। তোমার কিছুই বলতে হবে না। আমি মন খারাপ করব ঠিকই, কিন্তু বিদায় নেব হাসি মুখে। এবং আর কোনোদিনই তুমি আমাকে দেখবে না। তবে নীলু, আমার কেন জানি মনে হচ্ছে আমাকে তুমি অপছন্দ করবে না। এরকম মনে করার কোনো কারণ নেই, তবু মনে হচ্ছে। খুব সম্ভব উইশফুল থিঙ্কিং। নীলু চিঠিটি সমস্ত দিনে প্রায় 100 বার পড়ল, এবং প্রতিবারই তার কাছে নতুন মনে হলো। রাতে সে অদ্ভুত সুন্দর একটা স্বপ্ন দেখল, যেন পুরনো আমলের একটা পালতোলা জাহাজে সে বসে আছে। জাহাজের পালটি গাঢ় সবুজ রঙের। প্রচণ্ড বাতাস দিচ্ছে, বাতাসে জাহাজ ছুটে চলেছে বিদ্যুৎ গতিতে। নীলুর একটু ভয় ভয় লাগছে, কারণ জাহাজে আর কাউকে দেখা যাচ্ছে না। নীলু একসময় বলল, আমার ভয় লাগছে। আর কেউ কি আছে এই জাহাজে? সঙ্গে সঙ্গে একটা ভারী পুরুষালী গলা শোনা গেল। ভয় নেই নীলু, আমি আছি। স্বপ্ন তো সুন্দর হয়। নীলু ঘুম ভেঙে গেল। বাকি রাত সে আর ঘুমাতে পারল না। বালিশে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। বিলু জেগে উঠে বলল, কি হয়েছে রে আবার? নীলু ভেজা গলায় বলল, পেট ব্যথা করছে, এখন একটু কম, তুই ঘুমা। মাঝরাতের দিকে রানুর ঘুম ভেঙে গেল। তার মনে হলো ছাদে কে যেন হাঁটছে। সাধারণ মানুষের হাঁটা নয়, পা টেনে টেনে হাঁটা। সে ভয়ার্ত গলায় ডাকল, এই। আনিসের ঘুম ভাঙল না। বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, অল্প অল্প বাতাস। বাতাসে আম গাছের পাতায় অদ্ভুত একরকমের শব্দ হচ্ছে। রানু আবার ডাকল, এই একটু উঠো না। কি হয়েছে? কে যেন ছাদে হাঁটছে। কি যে বলো, কি আবার ছাদে হাঁটবে? ঘুমাও তো।
প্লিজ একটু উঠে বসো, আমার বড় ভয় লাগছে। আনিস উঠে বসল। প্রবল বর্ষণ শুরু হলো এই সময়। ঝমঝম করে বৃষ্টি, জানালার পর্দা বাতাসে পতপত করে উঠতে লাগলো। রানু হঠাৎ দেখল জানালার শিক ধরে খালি গায়ে একটা রোগা মতো মানুষ দাঁড়িয়ে আছে। মানুষটির দুটি হাতই অসম্ভব লম্বা। রানু ফিসফিস করে বলল, কি ওখানে? কোথায় কি? ওই যে জানালায়। আহ, কি যে ঝামেলা করো, নারকেল গাছের ছায়া পড়েছে, একটু বাতিটা জ্বালাও না। রানু, তুমি ঘুমাও তো। আনিস শোবার উপক্রম করতেই ছাদে বেশ কয়েকবার বড় বড় ধপধপ শব্দ হলো, যেন কেউ একজন ছাদে লাফাচ্ছে। রানু চমকে উঠে বলল, কিসের শব্দ হচ্ছে? বানর। এই জায়গায় বানর আছে, কালই তো দেখলে ছাদে লাফালাফি করছিল। আমার বড় ভয় লাগছে, একটু উঠে গিয়ে বাতিটা জ্বালাও না, পায়ে পড়ি তোমার। আনিস বাতি জ্বালালো। ঘড়িতে বাজে 1:30। ছাদে আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। তবু রানুর ভয় কমল না, সে কেঁপে কেঁপে উঠতে। আনিস বিরক্ত স্বরে বলল, এরকম করছো কেন? কেন জানি অন্যরকম লাগছে আমার। একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? দেখলাম আমি যেন। কথার মাঝখানে হঠাৎ রানু থেমে গেল। কে যেন হাসছে, ভারী গলায় হাসছে। রানু কাঁপা স্বরে বলল, হাসির শব্দ শুনতে পাচ্ছ? কে যেন হাসছে। কে আবার হাসবে? বানরের শব্দ, কিংবা কেউ হয়তো জেগে উঠেছে দোতলায়। আনিস লক্ষ্য করল রানু খুব ঘামছে, চোখ মুখ রক্তশূন্য। বালিশের নিচ থেকে সিগারেটের প্যাকেট বের করল, দিয়াশলায় জ্বালতে জ্বালতে বলল, কি স্বপ্ন দেখেছিলে? দিনের বেলায় বলবো। কি যে সব কুসংস্কার তোমাদের, এখনো ভয় লাগছে? হ্যাঁ। ভয়টা কিসের? চোর ডাকাতের নাকি ভূতের? বুঝতে পারছি না। ঠিক আছে, বাতি জ্বালানোই থাক, বাতি জ্বালিয়ে ঘুমাবো আজকে। এখন বলো দেখি, কি স্বপ্ন দেখলে? দিনের বেলা বলবো। আহ, বলো না, বললেই ভয় কেটে যাবে। রানু আনিসের বাঁ হাত শক্ত করে চেপে ধরল। থেমে থেমে বলল, দেখলাম একটা ঘরে আমি শুয়ে আছি, একটা বেটে লোক এসে ঢুকলো। তারপর দেখলাম সে আমার শাড়ি টেনে খুলে ফেলার চেষ্টা করছে। আনিস শব্দ করে হাসল। রানু বলল, হাসছো কেন? হাসবো না, এটাকে একটা ভয় পাওয়ার স্বপ্ন। তুমি তো সবটা শুনোনি, সবটা শুনতে হবে না। পরে কি হবে তা আমার জানা। তুমি যে দেখেছ তা হচ্ছে একটা সেক্সুয়াল ফ্যান্টাসি। যুবক যুবতীরা এরকম স্বপ্ন প্রায় দেখে, আমি দেখি না। তুমিও দেখো, মনে থাকে না তোমার। আমি স্বপ্ন খুব কম দেখি, যা দেখি তা সব সত্যি হয়। তোমাকে আমি বলেছি কয়েকবার। আনিস চুপ করে রইল। রানু এই কথাটি প্রায় বলে, বিয়ের রাতে প্রথমবার বলেছিল। আনিস সেবারও হেসেছে। রানু অবাক হয়ে বলেছে, আপনি আমার কথা বিশ্বাস করলেন না তো? না, আমি আপনার গা ছুঁয়ে বলছি, বিশ্বাস করুন আমার কথা। রানু এমনভাবে বলল যেন আনিসের বিশ্বাসের উপর অনেক কিছু নির্ভর করছে। আনিস শেষ পর্যন্ত হাসি মুখে বলল, ঠিক আছে, বিশ্বাস করলাম। এখন দয়া করে আপনি আপনি করবে না। রানু ফিসফিস করে বলল, আপনার সঙ্গে যে আমার বিয়ে হবে সেটাও আমি জানতাম। এটাও স্বপ্ন দেখেছিলে? হ্যাঁ, দেখলাম একটা লোক খালি গায়ে দাঁড়িয়ে আছে, তার পেটের কাছে একটা মস্ত কাটা দাগ। লোকটিকে দেখেই মনে হলো এর সঙ্গে আমার বিয়ে হবে। আমি তাকে বললাম, কেটেছে কিভাবে? আপনি বললেন, সাইকেল থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলাম। আনিস সেরাতে দীর্ঘক্ষণ কোনো কথা বলতে পারেনি। তার পেটে একটা কাটা দাগ সত্যি সত্যি আছে। এই মেয়েটির সেটা জানার কথা নয়, তবে সাইকেল থেকে পড়ে গিয়ে কাটেনি, আম গাছ থেকে পিছলে পড়ে কেটেছিল। ব্যাপারটা কাকতালীয় বলাই বাহুল্য। মাঝে মাঝে এমন দু একটা জিনিস খুব মিলে যায়। তবু কোথাও যেন একটা ক্ষীণ অস্বস্তি থাকে। বাইরে বৃষ্টি খুব বাড়ছে, ঝড়টর হবে বোধ হয়। শোষো আওয়াজ হচ্ছে জানালায়, একটা কাঁচ ভাঙা, প্রচুর পানি আসছে ভাঙা জানালা দিয়ে। শীত শীত করছে। রানু, চলো ঘুমিয়ে পড়ি। সিগারেট শেষ হয়েছে? হ্যাঁ। বিছানায় ওঠা মাত্র
প্রবল শব্দে বিদ্যুৎ চমকালো, বাতি চলে গেল ওর সঙ্গে সঙ্গে। শুধু এই অঞ্চল নয়, সমস্ত ঢাকাই বোধহয় অন্ধকার হয়ে গেল। আনিস বলল, ভয় লাগছে রানু? হ্যাঁ। আচ্ছা, হাসির গল্প টল্প করো, এতে ভয় কমে যায়। বলো একটা গল্প, তুমি বলো। আনিস দীর্ঘ সময় নিয়ে একজন পাদ্রী এবং 3 জন ইহুদি এবং 3টি মেয়ের গল্প বলল। গল্পের এক পর্যায়ে শ্রোতাকে জিজ্ঞেস করতে হয়, পাদ্রী তখন কি বলল? এর উত্তরটি হচ্ছে 5 লাইন। কিন্তু কিচ্ছু জিজ্ঞেস করল না রানু। সে কি শুনছে না? আনিস ডাকল, এই রানু। রানু কথা বলল না। বাতাসের ঝাপটায় সশব্দে জানালার একটা পাল্টা খুলে গেল। আনিস বন্ধ করবার জন্যে উঠে দাঁড়াতেই রানু তাকে জড়িয়ে ধরে কাঁপা গলায় বলল, তুমি যেও না, খবরদার তুমি যেও না। কি আশ্চর্য! কেন? একটা কিছু জানালার উপাসে দাঁড়িয়ে আছে। কি যে বলো, প্লিজ যেও না। রানু কেঁদে ফেলল, ফোপাতে ফোপাতে বলল, তুমি গন্ধ পাচ্ছ না? কিসের গন্ধ? কর্পূরের গন্ধের মতো গন্ধ। এটা কি মনের ভুল? সূক্ষ্ম একটা গন্ধ যেন পাওয়া যাচ্ছে ঘরে। ঝনঝন করে আরেকটা কাঁচ ভাঙল। রানু বলল, ওই জিনিসটা হাসছে, শুনতে পাচ্ছ না? বৃষ্টির শব্দ ছাড়া আনিস কিছু শুনতে পেল না। তুমি বসো তো, আমি হারিকেন জ্বালাচ্ছি। না, তুমি আমাকে ধরে বসে থাকো। আনিস অস্বস্তির সঙ্গে বলল, তুমি ওই জানালার দিকে আর তাকিও না। আনিস লক্ষ্য করল রানু থরথর করে কাঁপছে, ওর গায়ের উত্তাপও বাড়ছে। রানুকে সাহস দেবার জন্য সে বলল, কোনো দোয়া টোয়া পড়লে লাভ হবে? আয়াতুল কুরসি আমি জানি, আয়াতুল কুরসি পড়ব? রানু জবাব দিল না। তার চোখ বড় বড় হয়ে উঠছে, মুখ দিয়ে ফ্যানও ভাঙছে নাকি। শ্বাস ফেলছে টেনে টেনে। এই রানু, রানু! কোনো সাড়া নেই। আনিস হারিকেন জ্বালালো। রান্নাঘর থেকে খুটখুট শব্দ আসছে। ইঁদুর, এতে সন্দেহ নেই, তবু কেন জানি ভালো লাগছে না। আনিস বারান্দায় এসে দাঁড়ালো। রহমান সাহেব, রহমান সাহেব! রহমান সাহেব বোধহয় জেগেই ছিলেন, সঙ্গে সঙ্গে বেরোলেন। কি ব্যাপার? আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন। কি হয়েছে? বুঝতে পারছি না। হাসপাতালে নিতে হবে নাকি? বুঝতে পারছি না। আপনি যান, আমি আসছি, এক্ষুনি আসছি। আনিস ঘরে ফিরে এলো। মনের ভুল, নিঃসন্দেহে মনের ভুল। আনিসের মনে হলো সে ঘরের ভেতর গিয়ে দাঁড়ানো মাত্র কে একজন যেন দরজার আড়ালে সরে গেল। রোগা লম্বা একটা মানুষ। আনিস ডাকল, রানু। রানু তৎক্ষণাৎ সাড়া দিল। কি? ইলেকট্রিসিটি চলে এলো তখনই, আর কিছুক্ষণের মধ্যেই রহমান সাহেব এসে উপস্থিত হলো। উদ্বিগ্ন স্বরে বলল, এখন কেমন অবস্থা? রানু অবাক হয়ে বলল, কিসের অবস্থা? কি হয়েছে? রহমান সাহেব অবাক হয়ে তাকালেন। আনিস বলল, তোমার শরীর খারাপ করেছিল, তাই ওকে ডেকেছিলাম। এখন কেমন লাগছে? ভালো। রানু উঠে বসল। রহমান সাহেবের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, এখন আমি ভালো। রহমান সাহেব তবুও মিনিট 10 বসলেন। আনিস বলল, আপনি কি ছাদে দাপাদাপি শুনেছেন? সে তো রোজই শুনি, বাদরের উৎপাত। আমিও তাই ভাবছিলাম। খুব জ্বালাতন করে, দিনে দুপুরে ঘর থেকে খাবার দাবার নিয়ে যায়। তাই নাকি? জি। নতুন এসেছেন তো, কয়েকদিন যাক, টের পাবেন। বাড়িওয়ালাকে বলেছিলাম গ্রিল দিতে, তা দেবে না। আপনার সঙ্গে দেখা হলে আপনিও বলবেন, সবাই মিলে চেপে ধরতে হবে। জি, আমি বলবো। আপনি কি চা খাবেন নাকি 1 কাপ? আরে না না, এই রাত 2:30টার সময় চা খাবো নাকি? কি যে বলেন। উঠি ভাই, কোনো অসুবিধা হলে ডাকবেন। ভদ্রলোক উঠে পড়লেন। রানু চাপা স্বরে বললেন, এই রাত দুপুরে ভদ্রলোককে ডেকে আনলে কেন? কি মনে করলেন উনি? তুমি যা শুরু করেছিলে, ভয় পেয়ে ভদ্রলোককে ডাকলাম। কি করেছিলাম আমি? অনেক কাণ্ড করেছ। এখন তুমি কেমন সেটা বলো। ভালো। কিরকম ভালো? বেশ ভালো। ভয় লাগছে না আর? না। রানু বিছানা থেকে নেমে পড়ল। সে বেশ সহজ এবং স্বাভাবিক, ভয়ের কোনো চিহ্নই তার চোখে মুখে নেই। শাড়ি কোমর জড়িয়ে ঘরের পানি সরাবার ব্যবস্থা করছে। সকালে যা করবার করবে, এখন এসব রাখো তো।
ইস, কি অবস্থা হয়েছে দেখো না। হোক, এসো তো এদিকে। রানু হাসি হাসি মুখে এগিয়ে এলো। এখন আর তোমার ভয় লাগছে না? না। জানালার পাশে কে যেন দাঁড়িয়েছিল বলছিলে, এখন কেউ নেই? আর থাকলেও কিছু আসে যায় না। আনিস দ্বিতীয় সিগারেটটা ধরালো, হালকা গলায় বলল, এক কাপ চা করতে পারবে? চা এত রাতে? এখন আর ঘুম আসবে না, করো দেখি এক কাপ। রানু চা বানাতে গেল। কিছুক্ষণের মধ্যেই পানি ফোটার শব্দ হলো। বাইরে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে। রানু একা একা রান্না করে। কি বলবে, এই মেয়েটি অল্প কিছুক্ষণ আগে ভয়ে অস্থির হয়ে গিয়েছিল। ছাদে আবার ঝুপঝুপ শব্দ হচ্ছে। এই বৃষ্টির মধ্যে বানর এসেছে নাকি? আনিস উঠে গিয়ে রান্নাঘরে উকি দিল, হালকা গলায় বলল, ছাদে বড় ধূপধাপ শব্দ হচ্ছে। রানু জবাব দিল না। আনিস বলল, এই বাড়িটা ছেড়ে দেব, সস্তায় এরকম বাড়ি আর পাবে না, দেখি পাই কিনা। চায়ে চিনি হয়েছে তোমার? হয়েছে। তুমি নিলে না? না, রাত দুপুরে চা খেলে আমার আর ঘুম হবে না। রানু হাই তুলল। আনিস বলল, এখন বলো তো তোমার স্বপ্নের বৃত্তান্ত। কোন স্বপ্নের কথা? ওই যে স্বপ্ন দেখলে একটা বেটে লোক। কখন আবার এই স্বপ্ন দেখলাম? কি যে বলো তুমি। আনিস আর কিছু বলল না। চা শেষ করে ঘুমোতে গেল। শীত শীত করছিল। রানু পা গুটিয়ে বাচ্চা মেয়ের মতো শুয়েছে। একটা হাত দিয়ে জড়িয়ে রেখেছে আনিসকে। তার ভারী নিঃশ্বাস পড়ছে। ঘুমিয়ে পড়েছে বোধ হয়। জানালার নারকেল গাছের ছায়া পড়েছে। মানুষের মতো লাগছে ছায়াটাকে। বাতাসে গাছের পাতা নড়ছে। মনে হচ্ছে মানুষটি হাত নাড়ছে। ঘরের ভেতর মিষ্টি একটা গন্ধ, মিষ্টি কিন্তু অচেনা। আনিস রানুকে কাছে টেনে রাখল। রানুর মুখে আলো এসে পড়েছে। কি যে মায়ামতি লাগছে। আনিস ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। ওদের বিয়ে হয়েছে মাত্র 6 মাস। আনিস এখনো অভ্যস্ত হয়ে ওঠেনি। প্রতি রাতেই রানুর মুখ তার কাছে অচেনা লাগে। অপরূপ রূপবতী একটি বালিকার মুখ, যাকে কখনো পুরোপুরি চেনা যায় না। আনিস ডাকল, রানু, রানু। কোনো জবাব পাওয়া গেল না। গাঢ় ঘুমে আচ্ছন্ন রানু। আনিসের ঘুম এলো না। শুয়ে শুয়ে ঠিক করে ফেলল, রানুকে ভালো একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে। অফিসের কমলেন্দুবাবু এক ভদ্রলোকের কথা প্রায় বলেন, খুব নাকি গুণী মানুষ। মিসিস সাহেব, দেখালে হয় একবার মিসিস সাহেবকে। রানু ঘুমের ঘরে খিলখিল করে হেসে উঠল। অপ্রকৃতস্থ মানুষের হাসি শুনতে ভালো লাগে না, গা ছমছম করে ওঠে। ভদ্রলোকের বাড়ি খুঁজে বের করতে অনেক দেরি হলো। কাঁঠাল বাগানের এক গলির ভেতর পুরনো ধাঁচের বাড়ি। অনেকক্ষণ করোনার পর অসম্ভব রোগা এক ভদ্রলোক বেরিয়ে এলেন। বিরক্ত মুখে বললেন, কাকে যান? মিসিস সাহেবকে খুঁজছি। তাকে কি জন্য দরকার? জি, আছে একটা দরকার। আপনি কি মিসিস সাহেব? হ্যাঁ, বলেন দরকারটা। রাস্তায় দাঁড়িয়ে সমস্যার কথা বলতে হবে নাকি? আনিস অস্বস্তি বোধ করতে লাগলো, কিন্তু ভদ্রলোকের ভাবভঙ্গি এরকম যে বাইরে দাঁড় করিয়ে রাখবেন, ভেতরে ঢুকতে দেবেন না। আনিস বলল, ভেতরে এসে বলি? ভেতরে আসবেন? ঠিক আছে, আসুন। মিসিস সাহেব যেন নিতান্ত অনিচ্ছায় দরজা থেকে সরে দাঁড়ালেন। ঘন অন্ধকার। 3-4টা বেতের চেয়ার ছাড়া আসবাবপত্র বলতে কিছুই নেই। বসুন আপনি। আনিস বসল। ভদ্রলোক বললেন, আজ আমার শরীর ভালো না, আলসার আছে, ব্যথা হচ্ছে এখন। তাড়াতাড়ি বলেন কি বলবেন। আমার স্ত্রীর একটা ব্যাপারে আপনার কাছে এসেছি। আপনার নাম শুনে এসেছি। আমার নাম শুনে এসেছেন? জি। আমার এত নাম ডাক আছে তা তো জানতাম না। স্পেসিফিক্যালি বলুন তো, কার কাছ থেকে শুনেছেন? আনিস আমতা করতে লাগলো। ভদ্রলোক অসহিষ্ণু স্বরে বললেন, বলুন, কে বলল? আমাদের অফিসের এক ভদ্রলোক, কমলেন্দুবাবু। আপনি নাকি তার বোনের চিকিৎসা করেছিলেন। ও আচ্ছা, চিনেছি, কমলেন্দু। শোনেন, আমি কিন্তু ডাক্তার না, জানেন তো? জি স্যার, জানি। আচ্ছা, আগে এক কাপ চা খান, তারপর কথা বলব। রোগীটি কে বললেন? আপনার স্ত্রী? জি। বয়স কত? 16-17। বলেন কি?
আপনার বয়স তো মনে হয় 40-এর মতো, ঠিক না? আনিস শুকনো গলায় বললেন, প্রায় 37। এরকম অল্প বয়সী মেয়ে বিয়ে করেছেন কেন? এটা আবার কেমন প্রশ্ন? আনিসের মনে হলো কমলেন্দু বাবুর কথা শুনে এখানে আসাটাই ঠিক হয়নি। ভদ্রলোকের নিজেরই মনে হয় মাথা ঠিক নেই। একজন অপরিচিত মানুষকে কি এরকম কথা জিজ্ঞেস করে? বলুন বলুন, এরকম অল্প বয়সী মেয়ে বিয়ে করেছেন কেন? হয়ে গেছে আর কি। বলতে চান না বোঝা যাচ্ছে, ঠিক আছে, বলতে হবে না। চার কথা বলে আসি, চা খেয়ে তারপর শুরু করব। ভদ্রলোক আনিসকে বাইরে বসিয়ে ভেতরে চলে গেলেন। তারপর আর আসার নামগন্ধ নাই। 8-9 বছরের একটা বাচ্চা মেয়ে 1 কাপ দারুণ মিষ্টি স্বর ভাষা চা দিয়ে চলে গেল। তারপর আর কোনো সারা শব্দ নেই। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। আনিস বেশ কয়েকবার কাশল, 2বার গলা উঁচিয়ে ডাকল, বাসায় কেউ আছেন? কোনো সারা শব্দ নেই। কি ঝামেলা! কমলেন্দুবাবু অবশ্য বারবার বলে দিয়েছেন এই লোকের কথাবার্তার ঠিক ঠিকানা নাই। তবে লোকটা অসাধারণ। আনিসের কাছে অসাধারণ কিছু মনে হয়নি, তবে চোখের দৃষ্টি খুব তীক্ষ্ণ। এটি অবশ্য প্রথমেই চোখে পড়ে। আর দ্বিতীয় যে জিনিসটা চোখে পড়ে সেটি হচ্ছে তার আঙুল। অস্বাভাবিক লম্বা লম্বা সবকটা আঙুল। এই যে অনেকক্ষণ বসিয়ে রাখলাম। না, ঠিক আছে। ঠিক থাকবে কেন? ঠিক না। লোকটি প্রথমবার হাসল, থেমে থেমে বলল, আলসার আছে তো, ব্যথায় কাহিল হয়ে শুয়েছিলাম, অমনি ঘুম এসে গেল। আমি তাহলে অন্য একদিন আসি? না, এসেছেন যখন বসুন। চা দিয়েছিল? জি। বেশ, এখন বলুন কি বলবেন। আনিস চুপ করে রইল। এটা এমন একটা ব্যাপার যা চট করে অপরিচিত কাউকে বলা যায় না। ভদ্রলোক শান্ত সুরে বললেন, আপনার স্ত্রীর মাথা ঠিক নেই, তাই তো? জি না স্যার, মাথা ঠিক আছে। পাগল নন? জি না। তাহলে আমার কাছে এসেছেন কেন? মাঝে মাঝে সে অস্বাভাবিক আচরণ করে। কিরকম অস্বাভাবিক? ভয় পায়। মাঝে মাঝেই এরকম হয়। ভয় পায়? তার মানে কি? কিসের ভয়? ভূতের ভয়। ঠিক জানেন ভয়টা ভূতের? জি না, ঠিক জানি না, মনে হয় এরকম। ভদ্রলোক একটি চুরুট ধরিয়ে খকখক করে কাশতে কাশতে বললেন, বর্মা থেকে আমার এক বন্ধু এনেছে, অতি বাজে জিনিস। আনিস কিছু বলল না, তবে এই ভদ্রলোকের স্টাইলটি তার পছন্দ হলো। ভদ্রলোক অবলীলায় অন্য একটি প্রসঙ্গ নিয়ে এসেছেন এবং এমনভাবে কথা বলছেন যেন আগের কথাবার্তা তার ঠিক কিছুই মনে নেই। এরকম চুরুট 4-5টা খেলে যক্ষা হয়ে যাবে। আপনাকে দেব একটা? জি না, ফেলে দিতে মায়া লাগে বলে খাই। খাওয়ার জিনিস না, অখাদ্য। তবে হাভানা চুরুটগুলি ভালো। হাভানা চুরুট খেয়েছেন কখনো? জি না। খুব ভালো। মাঝে মাঝে আমার এক বন্ধু আমাকে দিয়ে যায়। ভদ্রলোক চুরুটের টান দিয়ে আবার ঘর কাঁপিয়ে কাশতে লাগলেন। কাশি থামতেই বললেন, এখন আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, যথাযথ জবাব দেবেন। জি আচ্ছা। প্রথম প্রশ্ন, আপনার স্ত্রী কি সুন্দরী? জি। বেশ সুন্দরী? জি। আপনার স্ত্রী কখন ভয় পান, রাতে নাকি দিনে? সাধারণত রাতে, তবে একবার দুপুরে ভয় পেয়েছিল। ভয়টা কি রকম সেটা বলেন। মনে হয় কিছু একটা দেখে। সববার একই জিনিস দেখেন নাকি এক একবার এক এক রকম? এটা আমি ঠিক বলতে পারছি না। এই সময় কি তিনি কোনো রকম গন্ধ পান? আমি ঠিক বলতে পারছি না। যখন সুস্থ হয়ে ওঠেন তখন কি তার ভয়ের কথা মনে থাকে? বেশিরভাগ সময় থাকে না, তবে মাঝে মাঝে থাকে। আপনার স্ত্রীর স্বাস্থ্য নিশ্চয়ই খারাপ? জি। উনি প্রথম কখন ভয় পেয়েছিলেন বলতে পারেন? জি না, তবে খুব ছোটবেলায়। প্রথম ভয়ের ঘটনাটা আমাকে বলুন। আমি সেটা ঠিক জানি না। আপনি অনেক কিছুই জানেন না মনে হচ্ছে। আপনার স্ত্রীকে একদিন নিয়ে আসুন। আনিস কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি তাকে আনতে চাই না। কেন চান না? সে খুব সেন্সিটিভ। সে যদি টের পায় যে তার এই অস্বাভাবিকতা নিয়ে আমি লোকজনের সঙ্গে আলাপ করছি, তাহলে খুব মন খারাপ করবে। দেখুন ভাই, আপনার স্ত্রীর সঙ্গে কথা না বলে কিছুই করা যাবে না। আপনার স্ত্রী অসুস্থ এবং আমার মনে হচ্ছে এই অসুখ দ্রুত বেড়ে যাবে। আপনি তাকে নিয়ে আসবেন। আনিস উঠে দাঁড়ালো, ক্ষীণ স্বরে বলল, আপনাকে কত দেব?
ভদ্রলোক বিস্মিত হয়ে বললেন, কমলেন্দু বাবু কি আপনাকে বলেনি আমি ফিস নেই না? এই কাজটি আমি শখের খাতিরে করি, বুঝতে পারছেন? জি পারছি, তবে আপনি যদি ভালো গোলাপের চারা পান তাহলে আমাকে দিতে পারেন। আমার গোলাপের খুব শখ। সব মিলিয়ে 30টি ডিফারেন্ট ভ্যারাইটির চারা আমার কাছে আছে। একটা আছে দারুণ ইন্টারেস্টিং, ঘাস ফুলের মতো ছোট সাইজের গোলাপ। তাই নাকি? জি। ওরা বলে মাইক্রো রোজ, হল্যান্ডের গোলাপ, কড়া গন্ধ। দেখবেন? আরেকদিন দেখব, আজ দেরি হয়ে গেছে। আমার স্ত্রী একা থাকে। ও তাই নাকি? শোনেন, একা তাকে রাখবেন না, কখনো যেন মেয়েটি একা না থাকে, এটা খুব জরুরি। রাস্তায় নেমে আনিসের মন খারাপ হয়ে গেল। খামোখার সময় নষ্ট। লোকটি তেমন কিছুই জানে না। কমলেন্দু বাবু যেসব আধ্যাত্মিক শক্তি টক্তির কথা বললেন সেসব মনে হয় নেহায়েতই গালগপ্প, তবে লোকটির কথাবার্তা বেশ ফোর্সফুল। রানুকে বুঝিয়ে সুঝিয়ে একবার এনে দেখাতে পারলেই হয়, ক্ষতি তো কিছু নেই। তাছাড়া ভদ্রলোক খুব সম্ভবত ফেলনাও নন, ক্লিনিক্যাল সাইকিয়াট্রির টিচার। একেবারে কিছু না জেনে তো কেউ মাস্টারি করে না, কিছু নিশ্চয়ই জানেন। মানুষের চেহারা দেখে কিছু অনুমান করাটাও ঠিক না। আনিস অফিসে চলে গেলে রানুর খুব একলা লাগে, কিছুই করার থাকে না। গোছানো আলনা আবার নতুন করে গোছায়, বসার ঘরের বেতের সোফা ঝাড়ন দিয়ে ঝাড়ে, শোবার মেঝে ভেজা ন্যাকড়া দিয়ে মুছতে মুছতে চকচক করে ফেলে, তবু সময় কাটে না। একসময় তেতলার বারান্দায় গিয়ে বসে। এবারের ছোট্ট বারান্দাটি তার খুব পছন্দ। গ্রিল দেওয়া বারান্দাটি গোলাকার, এখানে বসে অনেক দূর পর্যন্ত দেখা যায়। সামনে একটা মেয়েদের স্কুল। টিফিন টাইমে মেয়েগুলোর কাণ্ড কারখানা দেখতে এমন মজা লাগে। রানু প্রায় সারা দুপুর বারান্দাতে বসে থাকে। একা একা ঘরে বসে থাকতে ভালো লাগে না, কেমন যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, একটু যেন ভয় ভয়ও লাগে। অবশ্য যখন দুপুর পেরিয়ে বিকেল নামতে থাকে তখন ভয়টয় কমে যায়। বিকেলবেলা বাড়িওয়ালার মেয়ে দুটি তাদের ভেতরের দিকের বাগানে বসে মজা করে চা খায়। চা খেতে খেতে দুজনেই খুব হাসাহাসি করে। এক একদিন ওদের বাবাও সঙ্গে বসেন। রানুর দেখতে বেশ লাগে। ছোট মেয়েটির সঙ্গে রানুর কিছুদিন আগে আলাপ হয়েছিল। বেশ মেয়েটি, খুব স্মার্ট, দেখতেও সুন্দর। একদিন দুপুরে রানু বারান্দা এসে বসেছে। মেয়েটি এসে উপস্থিত, মুখে চাপা হাসি, হাতে কি একটা বই। এসেই বলল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছি। কি কথা? আপনি সারাদিন বারান্দায় বসে থাকেন কেন? সারাদিন কোথায়, দুপুরবেলা বসি। কিছু করার নেই তো, একা একা লাগে। তা ঠিক, বসবো আপনার এখানে? আজ আমি কলেজে যাইনি, বোটানি প্র্যাকটিক্যাল ছিল আজকে। মেয়েটি খুব সহজভাবে বলল। ঘণ্টাখানেকের মধ্যে এক গাদা কথা বলল। তারপর যাওয়ার সময় হঠাৎ বলল, আরেকটা কথা জিজ্ঞেস করব? করো। আপনি তো সুন্দর কেন? যে আমার চেয়েও সুন্দরী তাকে আমার ভালো লাগে না। রানু কি বলবে ভেবে পেল না। মেয়েটি হাসতে হাসতে বলল, আমাদের ক্লাসের মেয়েদের কি ধারণা জানেন? তাদের ধারণা আমি হচ্ছি বাংলাদেশের সবচেয়ে সুন্দরী মহিলা। ওদের একদিন এনে আপনাকে দেখিয়ে দেব। ঠিক আছে, দিও। একটু বসো, চা খাবে? না, চা আমি খাই না। বেশি চা খেলে গায়ের রং ময়লা হয়ে যায়। মেয়েটি যেমন হুট করে এসেছিল তেমনি হুট করে নিচে নেমে গেল। বেশ লাগলো রানুর। নতুন বাসাটা তার ভালোই লাগছে। পুরনো ঢাকা হলেও বেশ নিরিবিলি, মালিবাগের বাসাটার মতো নয়। নিঃশ্বাস নেবার জায়গা ছিল না সেখানে। পাশ দিয়ে রাত দিন রিক্সা যাচ্ছে, গাড়ি যাচ্ছে। এই বাসাটা ভেতরের দিকে। বাড়িওয়ালা ভদ্রলোকও বেশ ভালো মানুষ। প্রথম দিনই আনিসকে বলেছেন, আমার বাড়ি ভাড়া দেবার দরকার নেই, টাকার জন্য তো বাড়ি ভাড়া, টাকা যথেষ্ট আছে। তবু দুঘর ভাড়াটা রাখি, কারণ এত বড় বাড়িতে মানুষ না থাকলে ভালো লাগে না। কবরখানা কবরখানা ভাব চলে আসে। তবে সবাইকে আমি বাড়ি ভাড়া দেই না, আপনাকে দিচ্ছি কারণ আপনাকে পছন্দ হয়েছে। তাছাড়া ভাড়াও খুব কম, মাত্র 600 টাকা। 3 রুমের এত বড় একটা বাড়ি 600 টাকায় পাওয়া ভাগ্যের ব্যাপার। রানু এখানে এসে হাঁপ ছেড়ে বেঁচেছে। তার সবচাইতে পছন্দ হয়েছে বাথরুম। বড় ঝকঝকে একটা বাথরুম,
বাসাটা রানুর খুব পছন্দ হয়েছিল। আনিস যখন বলল, কি নেব, পছন্দ হয়? হয়। ভালো করে ভেবে বলো নেব কিনা। 2 দিন পর যদি বলো পছন্দ না, তাহলে মুশকিলে পড়ব। মালিবাগের বাসাটা ভালো ছিল, শুধু শুধু বদলালাম। এই বাসাটাও ভালো। রানু খুব খুশি মনে নতুন বাসা সাজালো, নিজেই পর্দা কিনে আনলো, সারা রাত জেগে সেলাই করলো। তার উৎসাহের সীমা নেই। বুঝলে রানু, সবার সঙ্গে মিলেমিশে থাকবে। অন্যদের বাসায় যাবে টাবে, একা একা থাকার অভ্যেসটা ভালো না। যাবে তো? যাব। একা থাকলে মানুষের মধ্যে নানান রকম প্রবলেম দেখা যায়, বুঝলে? সব ভাড়াটাদের সঙ্গে খাতির রাখবে। ভাড়াটা তো মাত্র একজন, ওই ওনার বাসাতেই যাবে, বাড়িওয়ালার বাসাও যাবে। আচ্ছা, যাব। রানু অবশ্য যায়নি কোথাও, তার ভালো লাগে না। অন্যদের মতো সে কারোর সঙ্গে সহজভাবে মিশতে পারে না। অন্যদের সামনে কেমন যেন আড়ষ্ট লাগে। বারান্দায় বেতের চেয়ারটায় বসে থাকতেই তার বেশি ভালো লাগে। দুপুরটাই যা কষ্টের। দুপুরটা কেটে গেলেই অন্যরকম একটা শান্তি লাগে, কিন্তু আজকের দুপুরটা দীর্ঘ, কিছুতেই আর কাটছে না। বারান্দায় বসে থাকতেও ভালো লাগছে না। মেয়েদের স্কুলটাও কি কারণে যেন বন্ধ, চারদিক চুপচাপ, বড্ড ফাঁকা। কিছুক্ষণ শুয়ে থাকলে কেমন হয়। ঘরের ভেতরটা কেমন যেন অন্যরকম। রানু ভেতরে ঢুকে জানলার পর্দা ফেলে দিল। অনেকখানি অন্ধকার হয়ে গেল, অন্ধকার এবং চুপচাপ। আর তখন স্পষ্ট গলায় কেউ একজন ডাকল, রানু, রানু। কয়েক মুহূর্ত রানু নড়ল না, অপেক্ষা করতে লাগলো। কিন্তু যে ডেকেছে সে দ্বিতীয়বার আর ডাকল না। রানুর এরকম চারদিকে নিস্তব্ধতার মধ্যে একজন অশরীরী কেউ ডেকে ওঠে। অসংখ্যবার শুনেছে এই ডাক। কে সে? কোথা থেকে আসে সে? রানু ফিসফিস করে বলল, কে? কোনো জবাব পাওয়া গেল না। কে তুমি? জানলার পর্দাটা শুধু কাঁপছে। বিকেল হয়ে আসছে। রানু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বারান্দায় এসে দাঁড়ালো। নিচের বাগানে বাড়িওয়ালার বড় মেয়েটি হাঁটছে। নীলু বোধ হয় ওর নাম। এই মেয়েটি তার বোনের মতো নয়, গম্ভীর, কথাবার্তা প্রায় বলেই না। তবু ওকে দেখলেই রানুর মনে হয় মেয়েটি বড় ভালো, মায়াবুঝি মেয়ে। রানু দেখল বিষণ্ণ ভঙ্গিতে মেয়েটি একা একা বসে আছে। তার ইচ্ছে হলো নিচে নেমে ওর সঙ্গে কথা বলে, কিন্তু সে গেল না। নীলু 2 বার বিজ্ঞাপনটা পড়ল। বেশ একটা মজার বিজ্ঞাপন। কেউ কি আসবেন? আমি একজন নিঃসঙ্গ মানুষ, স্ত্রীর মৃত্যুর পর একা জীবনযাপন করছি। সময় আর কাটে না। আমার দীর্ঘ দিবস এবং দীর্ঘ রজনীর নিঃসঙ্গতা কাটাতে কি আমাকে 2 লাইন লিখবেন? জিপিও বক্স নাম্বার 73। দৈনিক পত্রিকায় এরকম বিজ্ঞাপন দেবার মানে কি? সাপ্তাহিক কাগজপত্রগুলোতে এইসব থাকে। ছেলে ছোকরাদের কাণ্ড। এই লোকটি নিশ্চয়ই ছেলে ছোকরা নয়, বুড়ো হাবরাদের একজন। বাবা, এটা পড়েছ? নীলু জাহির সাহেবের কাছে কাগজটা গুজে দিল। বাবা, এই বিজ্ঞাপনটা পড়ো তো। জাহির সাহেব নিজেও ভ্রু কুঞ্চিত করে 2 বার পড়লেন। তার মুখের ভঙ্গি দেখে মনে হলো বেশ বিরক্ত হয়েছেন। পড়েছ? হ্যাঁ, পড়লাম। কি মনে হয় বাবা? কি আবার মনে হবে? কিছুই মনে হয় না। দেশটা রসাতলে যাচ্ছে। খবরের কাগজওয়ালারা এইসব ছাপে কিভাবে? নীলু হাসি মুখে বলল, ছাপাবে না কেন? দেশটা বিলাত আমেরিকা নয়, বুঝলি? আর ভালো করে পড়লে বোঝা যায় লোকটার একটা বদ মতলব আছে। কই, আমি তো বদ মতলব কিছুই বুঝছি না। জাহির সাহেব গম্ভীর হয়ে বললেন, দেখিস তুই আবার চিঠি লিখে বসিস না। নীলু মুখ নিচু করে হাসল। হাসছিস কেন? এমনি হাসছি। চিঠি লিখবার কথা ভাবছিস না তো মনে মনে? হুম। নীলু মুখে বললেও মনে মনে ঠিক করে ফেলল গুছিয়ে একটা চিঠি লিখবে। দেখা যাক না কি হয়। কি লেখে লোকটা। রাতে ঘুমোতে যাবার আগে সে সত্যি একটা চিঠি লিখে ফেলল। মোটামুটি বেশ দীর্ঘ একটা চিঠি। জনাব, আপনার বিজ্ঞাপনটা পড়লাম, লিখলাম কয়েক লাইন। এদিকে আপনার নিঃসঙ্গতা কাটবে। আমার বয়স 18। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আমরা 2 বোন। আমার ছোট বোনটির নাম বিলু। সে হলিক্রস কলেজে পড়ে। আমরা 2 বোনই খুব সুন্দরী। এই যা,
এটা আপনাকে লেখা ঠিক হলো না, তাই না? নাকি সুন্দরী মেয়েদের চিঠি পেলে আপনার নিঃসঙ্গতা আরো দ্রুত কাটবে? নীলু চিঠিটি লিখেই তার মনে হলো যে এরকম লেখাটা ঠিক হচ্ছে না। চিঠির মধ্যে একটা বড় মিথ্যা আছে। সে সুন্দরী নয়। বিলুর জন্য কথাটা ঠিক, তার জন্য নয়। নীলু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে দ্বিতীয় চিঠিটি লিখল। জনাব, আমার নাম নীলু, আমার বয়স 20। আপনার নিঃসঙ্গতা কাটানোর জন্য আপনাকে লিখছি। কিন্তু চিঠিতে কি কারো নিঃসঙ্গতা কাটে? আপনার বয়স কত এটা দয়া করে জানাবেন। নীলু দ্বিতীয় চিঠিটাও তার পছন্দ হলো না। তার মনে হলো সে যেন কিছুতেই গুছিয়ে আসল জিনিসটি লিখতে পারছে না। রাতে শুয়ে শুয়ে তার মনে হলো হঠাৎ করে সে তো ব্যস্ত হয়ে পড়েছে কেন? চিঠি লেখাই বা কি দরকার? সে নিজেও কি খুব নিঃসঙ্গ? হয়তোবা এ বাড়িতে আর দুটি মাত্র প্রাণী, বিলু আর বাবা। বাবা দিনরাত নিজের ঘরেই থাকেন। মাসের প্রথম দিকের কয়েকটা দিন বাড়ি ভাড়ার টাকা আদায়ের জন্য অল্প যা নড়াচড়া করেন, তারপর আবার নিজের ঘরেই বন্দি। আর বিলু তো আছে তার অসংখ্য বন্ধু বান্ধব নিয়ে। শুধু মেয়ে বন্ধু নয়, তার আবার অনেক ছেলে বন্ধু আছে। মহানন্দে আছে বিলু, তবে সে একটু বাড়াবাড়ি করছে। কাল তার কাছে একটা ছেলে এসেছিল। সে রাত 8টা পর্যন্ত ছিল। এসব ভালো নয়। নীলু উকি দিয়ে দেখেছে ছেলেটি ফসফস করে সিগারেট টানছে, হাত নেড়ে নেড়ে খুব কথা বলছে। আর বিলু হাসতে হাসতে ভেঙে পড়ছে। ভাত খাওয়ার সময় নীলু কিছু বলবে না বলেও বলল, ছেলেটা কে রে? কোন ছেলে? ওই যে রাত 8টা পর্যন্ত গল্প করলি। ও, সে তো রুবির ভাই, মহা চালবাজ। নিজেকে খুব বুদ্ধিমান ভাবে, আসলে মহা গাধা। বলতে বলতে খিলখিল করে হাসতে লাগলো। মহা গাধা হলে এতক্ষণ বসিয়ে রাখলি কেন? যেতে চাচ্ছিল না তো কি করব? বলতে বলতে বিলু আবার হাসল। বিলু এমন মেয়ে যার উপর কখনো রাগ করা যায় না। নীলু কখনো রাগ করতে পারে না। মাঝে মাঝে বাবা দু একটা কড়া কথা বলেন, তখন বিলু রাগ করে খাওয়া বন্ধ করে দেয়। সে এক মহাযন্ত্রণা। একবার রাগ করে সে পুরো 2 দিন দরজা বন্ধ করে বসেছিল। কত সাধাসাধি, কত অনুরোধ। শেষ পর্যন্ত মগবাজারের ছোট মামাকে আনতে হলো। ছোট মামা বিলুর খুব খাতিরের মানুষ। তার সব কথা সে শোনে। তিনি এসে যখন বললেন, দরজা না খুললে আমি কিন্তু আর আসবো না, এই আমার শেষ আশা, তখন দরজা খুলল। এরকম জেদি মেয়ে। নীলুর কোনো জেদ টেদ নেই। কালো এবং অসুন্দরী মেয়েদের জেদ কখনো থাকে না। এদের জীবন কাটাতে হয় একাকী। নীলু বাতি নিভিয়ে ঘুমোতে চেষ্টা করতে লাগলো। ছোটবেলায় বাতি নেভানোর সঙ্গে সঙ্গে তার ঘুম আসত। এখন আর আসে না। অনেক রাত পর্যন্ত এপাশ ওপাশ করতে হয়। পাশের খাটে টেবিল ল্যাম্প চালিয়ে চোখের উপর গল্পের বই ধরে আছে বিলু। অনেক রাত পর্যন্ত সে পড়বে। পড়তে পড়তে হঠাৎ একসময় ঘুমিয়ে পড়বে। বাতি নেভাবে না, মশারি ফেলবে না। নীলুকে উঠে এসে বাতি নেভাতে হবে, মশারি ফেলতে হবে। বিলু ঘুমো, বাতি নেভা, একটু পরে ঘুমাবো। কি পড়ছিস? শীর্ষেন্দুর একটা বই, দারুণ। দিনে পড়িস, আলো চোখে লাগছে। দিনে আমার সময় কোথায়? তুমি ঘুমাও না। নীলু ঘুমাতে পারল না। শুয়ে শুয়ে তাকিয়ে রইল বিলুর দিকে। দিনে দিনে কি যে সুন্দর হচ্ছে মেয়েটা। একই বাবা মার 2 মেয়ে, একজন এত সুন্দর, অন্যজন এত অসুন্দর কেন? নীলু ছোট্ট একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আপা, কি দারুণ বই, তুমি পড়ে দেখো। প্রেমের? হ্যাঁ, প্রেমের হলেও খুব সিরিয়াস জিনিস, দারুণ। তাই নাকি? একজন খুব রূপবতী মেয়ের গল্প। তোর মতো একজন? দূর, আমি আবার সুন্দর নাকি? আমাদের 3 তলার ভাড়াটের বউটার মতো বলতে পারো। রানু নাম, দেখেছ? না তো, খুব সুন্দরী। ওরে বাপ, দারুণ। হেমা মালিনীর চেয়েও সুন্দরী। তুই মেয়েটিকে একবার আসতে বলিস তো আমাদের বাড়িতে, দেখব। বলবো। তুমি নিজে একবার গেলেই পারো। মেয়েটা ভালো, কথাবার্তা খুব ভদ্র। ওর বরকে দেখেছ? আনিস সাহেব? ওই লোকটা বোকা ধরনের, বোকার মতো কথাবার্তা। আমাকে আপনি আপনি করে বলে। কলেজে পড়িস, তোকে আপনি বলবে না? ফ্রক পরা কাউকে এরকম এক বুড়ো মানুষ আপনি বলবে নাকি? বুড়ো নাকি? 40-এর উপর বয়স হবে। মেয়েটার বয়স কত? খুব কম, 14-15 হবে।
নীলু বাতি নিভিয়ে দিল এবং নিমিষেই ঘুমিয়ে পড়ল। নীলু জেগে রইল অনেক রাত পর্যন্ত, কিছুতেই তার ঘুম এলো না। ইদানিং তার ঘুম খুব কমে গেছে, রোজই মাঝরাত না হওয়া পর্যন্ত ঘুম আসে না। রানু চুলায় ভাত চড়িয়ে বসার ঘরে এসে দেখে বাড়িওয়ালার বড় মেয়েটি ঘরের ভেতর। না জিজ্ঞেস করেই ঘরে ঢুকে পড়লাম। ভাই, আমার নাম নীলু, আসুন আসুন, আপনাকে আমি চিনি, আপনি বাড়িওয়ালার বড় মেয়ে। আজ ইউনিভার্সিটিতে যাননি? আজ ক্লাস নেই, আপনার সঙ্গে গল্প করতে এলাম। কি করছিলেন? ভাত রান্না করছি, চলুন রান্নাঘরে গিয়ে বসি। বিলুর কাছ থেকে আপনার খুব প্রশংসা শুনি। বিলুর ধারণা আপনি হচ্ছেন হেমা মালিনী। রানু অবাক হয়ে বলল, হেমা মালিনী আবার কি? আছে একজন, সিনেমা করে, সবাই বলে খুব সুন্দর। আমার কাছে সুন্দর লাগে না, চেহারাটা অহংকারী। রানু মুখ টিপে হাসতে হাসতে বলল, সুন্দরী মেয়েরা তো অহংকারী হয়, আপনিও কি অহংকারী? রানু হাসতে হাসতে বলল, হ্যাঁ, কিন্তু আমাকে আপনি আপনি বলতে পারবেন না, তুমি করে বলতে হবে। নীলু লক্ষ্য করল মেয়েটি বেশ রোগা, কিন্তু সত্যি রূপসী, সচরাচর দেখা যায় না। চোখ দুটি কপালের দিকে উঠানো বলে দেবী প্রতিমার চোখের মতো চোখ লাগে। সমগ্র চেহারায় খুব সূক্ষ্ম হলেও কোথাও যেন একটা মূর্তি মূর্তি ভাব আছে। কি দেখছেন? তোমাকে দেখছি ভাই, তোমার চেহারা একটা মূর্তি মূর্তি ভাব আছে। রানু মুখ কালো করে ফেলল। নীলু অবাক হয়ে বলল, ও কি, তুমি মনে হয় মন খারাপ করলে? না, মন খারাপ করব কেন, কিন্তু এমন মুখ কালো করলে কেন? আমি কিন্তু কমপ্লিমেন্ট হিসেবে তোমাকে বলেছি, তোমার মতো সুন্দরী মেয়ে আমি খুব বেশি দেখিনি। তবে একবার একটি বিহারি মেয়েকে দেখেছিলাম আমার ছোট মামার বিয়েতে। অবশ্য সে মেয়েটি তোমার মতো রোগা ছিল না, ওর স্বাস্থ্য বেশ ভালো ছিল। আপনি কি একটা চা খাবেন? তুমি আমাকে আপনি করে বলছো কেন? তোমার কি মনে হয় আমার বয়স অনেক বেশি? না, তা মনে হয় না। তুমি আমাকে তুমি বলবে, আর তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমি মাঝে মাঝে তোমার কাছে আসব। রানুর চায়ের কাপ সাজাতে সাজাতে মৃদুস্বরে বলল, আমাকে মূর্তি মূর্তি লাগে, এটা বললে কেন? নীলু অবাক হয়ে বলল, এমনি বলেছি, টানা টানা চোখ তো সেজন্যে। তুমি দেখি ভাই রাগ করেছ। একটা কারণ আছে নীলু, তোমাকে আমি একদিন সব বলবো, তাহলেই বুঝবে। চায় কতটুকু চিনি খাও? 3 চামচ। নীলু অনেকক্ষণ বসল, কিন্তু কথাবার্তার তেমন জমল না। রানু কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়েছে, কিছুতেই মন লাগাতে পারছে না, সহজ হতে পারছে না। নীলু বেশ কয়েকবার অন্য প্রসঙ্গ আনতে চেষ্টা করল, ভাষা ভাষা জবাব দিল রানু, এবং একসময় হালকা স্বরে বলল, আমার একটা অসুখ আছে নীলু। কি অসুখ? মাঝে মাঝে আমি ভয় পাই। ভয় পাই মানে? রানু মাথা নিচু করে বলল, ছোটবেলায় একবার নদীতে গোসল করতে গিয়েছিলাম, তারপর থেকে এরকম হয়েছে। কি হয়েছে? রানু জবাব দিল না। বলো কি হয়েছে? অন্য একদিন বলবো, আজ তুমি তোমার কথা বলো। আমার তো বলার মতো কোনো কথা নেই। তোমার বন্ধুদের কথা বলো। আমার তেমন কোনো বন্ধুও নেই। আমি বলতে গেলে একা একা থাকি। অসুন্দরী মেয়েদের বন্ধু টন্ধু থাকে না। রং খারাপ হলে মানুষ অসুন্দর হয় না নীলু। আমি নিজে কি সেটা আমি ভালোই জানি। নীলু উঠে দাঁড়ালো। রানু বলল, আবার আসবে তো? আসবো। তুমি তোমার ভয়ের কথাটা কি বলছিলে? সেসব বলবে? বলবো। নীলু পাঠাবে কি পাঠাবে না বলেও চিঠিটা পাঠিয়ে দিল, কিন্তু তার পরপরই দুশ্চিন্তার সীমা রইল না। কে জানে, বুড়ো হাবড়া লোকটি একদিন হয়তো বাসায় এসে হাজির হবে। দারুণ লজ্জার ব্যাপার হবে সেটা। নিতান্তই ছেলে মানুষই কাজ করা হয়েছে। 4-5 দিন নীলুর খুব খারাপ কাটল, দারুণ অস্বস্তি। বুড়ো মতো কোনো মানুষকে আসতে দেখলেই চমকে উঠত। এটি কি সেই লোক? যদি সত্যি সত্যি কেউ এসে পড়ে, তাহলে সে ভেবে রেখেছে বলবে, এই চিঠি তো আমার নয়, অন্য কেউ তামাশা করে ঠিকানা দিয়েছে। আমি এরকম অজানা অচেনা কাউকে চিঠি লিখি না। কেউ অবশ্য এলো না। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। চিঠিরও কোনো উত্তর নেই। লোকটি হয়তো চিঠি পায়নি। ডাক বিভাগের কল্যাণে আজকাল তো বেশিরভাগ চিঠি প্রাপকের হাতে পৌঁছায় না। এতে ক্ষতি যেমন হয়, লাভও তেমনই হয়। কিংবা হয়তো এমনও হয়েছে
ওই লোক অসংখ্য চিঠি পেয়ে পছন্দ মতো চিঠিগুলো উত্তর দিয়েছে। নীলুর 3 লাইনের চিঠি তার পছন্দ হয়নি। সে হয়তো লম্বা লম্বা চমৎকার সব চিঠি পেয়েছে, এনিয়ে বিনিয়ে অনেক কিছু লেখা সব চিঠিতে। 10 দিনের মাথায় নীলুর কাছে চিঠি এসে পড়ল। খুবই দামি একটা খামে চমৎকার প্যাডের কাগজে চিঠি, গোটা গোটা হাতের লেখা, কালির রং ঘন কালো, মাখন রাঙা যে কাগজে লেখাগুলো মুক্তোর মতো ফুটে আছে। এত সুন্দর হাতের লেখাও মানুষের হয়। চিঠিটি খুবই সংক্ষিপ্ত। কল্যাণিয়াসু, তোমার চমৎকার চিঠি গভীর আগ্রহ নিয়ে পড়েছি। একজন ব্যথিত মানুষের আবেদনে তুমি সাড়া দিয়েছ, তোমাকে ধন্যবাদ। খুব সামান্য একটা উপহার পাঠালাম, প্লিজ নাও। আহমেদ সাবেদ। উপহারটি সামান্য নয়, অত্যন্ত দামি একটা পিওর পারফিউমের শিশি। নীলু ভেবে পেল না এই লোকটি কি সবাইকে এরকম উপহার দিয়ে পাঠিয়েছে? যারাই চিঠির জবাব দিয়েছে তারাই পেয়েছে, কিন্তু তাও কি সম্ভব? নাকি নীলু একই চিঠির জবাব দিয়েছে? নীলুর বড় লজ্জা করতে লাগলো। সে পারফিউমের শিশিটি লুকিয়ে রাখলো এবং খুব চেষ্টা করতে লাগলো সমস্ত ব্যাপারটা ভুলে যেতে। সে চিঠিটি কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দিল জানালা দিয়ে। কেন এমন একটা বাজে ঝামেলায় জড়ালো? কিন্তু দিন 7 পর নীলু আবার একটা চিঠি লিখল, একটা বেশ দীর্ঘ চিঠি। সেখানে শেষের দিকে লেখা, আপনি কে, কি করেন? কিছুই তো জানাননি। আপনার বিজ্ঞাপনটাও দেখছি না। তার মানে কি এই যে আপনার নিঃসঙ্গতা এখন দূর হয়েছে? নীলু বেশ কিছুদিন অপেক্ষা করলো চিঠির জবাবের জন্য, কিন্তু কোনো জবাব এলো না। কেন জানি নীলুর বেশ মন খারাপ হলো। আরেকটি চিঠি লেখার ইচ্ছে হতে লাগলো, কিন্তু তাও কি হয়? একা একা সে শুধু চিঠি লিখবে? তার এত কি গরজ পড়েছে? দুপুর রাতে আনিসের ঘুম ভেঙে গেল। রাত বাড়ল, হাত বাড়ালো অভ্যেস মতো। পাশে কেউ নেই। আনিস ডাকলো, রানু। কোনো সাড়া নেই। বাথরুম থেকে একটানা পানি পড়ার শব্দ হচ্ছে। বাথরুমে নাকি? আনিস উকি দিল বাথরুমে, কেউ নেই। কোথায় গেল? আনিস গলা উঁচিয়ে ডাকলো, রানু। বসার ঘর থেকে ক্ষীণ হাসির শব্দ এলো। বসার ঘর অন্ধকার। রানু কি সেখানে একা একা বসে আছে নাকি? আনিস বসার ঘরে ঢুকে বাতি জ্বেলেই সঙ্গে সঙ্গে বাতি নিভিয়ে ফেলল। রানু বসার ঘরের ছোট্ট টেবিলে চুপচাপ বসে আছে। তার গায়ে কোনো কাপড় নেই। এই রানু, কি হয়েছে? তোমার কাপড় কোথায়? খুলে ফেলেছি, বড্ড গরম লাগছে। আনিস এসে রানুর হাত ধরল, হিমশীতল হাত, একটু একটু যেন কাঁপছে। এসো রানু, ঘুমোতে যাই। আমার ঘুমোতে ইচ্ছে করছে না, তুমি যাও। কাল আমরা একজন ডাক্তারের কাছে যাব, কেমন? কেন? তোমার শরীর ভালো না রানু? আমার শরীর ভালোই আছে। না, তুমি খুব অসুস্থ, এসো আমার সঙ্গে। কাপড় পরে ঘুমোতে এসো। রানু কোনো আপত্তি করল না, সঙ্গে সঙ্গে উঠে এলো। কাপড় পরল এবং বাধ্য মেয়ের মতো বিছানায় শুয়ে প্রায় সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। জেগে রইল আনিস। রানুর শরীর দ্রুত খারাপ হচ্ছে। আগে তো এরকম কখনো হয়নি। মিসরেলিটালি নয়, বড় কোনো ডাক্তারকে দেখানো দরকার। খুটখুট করে শব্দ হচ্ছে রান্নাঘরে, ইঁদুরের উপদ্রব। তবু কেন জানি শব্দটা অন্যরকম মনে হচ্ছে, যেন কেউ হাঁটছে রান্নাঘরে। থপথপ শব্দ হলো কয়েকবার। আনিস বলল, কে? রান্নাঘরের শব্দটা হঠাৎ থেমে গেল। আনিস বলল, কে? মনের ভুল নাকি? আনিস যেন স্পষ্ট শুনল রান্নাঘর থেকে কে একজন বলল, আমি। স্পষ্ট এবং তীক্ষ্ণ আওয়াজ, মেয়েলি স্বর। নাকি রানুই বলছে ঘুমের ঘরে? এটাই হয়েছে, রানুরই গলা। আনিস হাত বাড়িয়ে রানুকে কাছে টানল। রানু বলল, হাতটা সরিয়ে নাও, গরম লাগছে। তার মানে কি রানু জেগেছিল এতক্ষণ? রানু, তুমি কি জেগেছিলে? হ্যাঁ। আমি যখন বললাম কে, তখন তুমি কি বলেছ আমি? রানু চুপ করে রইল। আনিস বলল, বলো, বলেছ এরকম? হ্যাঁ বলেছি। কিন্তু তুমি
জবাব দিলে কেন? তোমাকে তো জিজ্ঞেস করিনি। আমি জানতে চাচ্ছিলাম রান্নাঘরে কেউ আছে কিনা। রানু ফিসফিস করে বলল, আমি তো রান্নাঘরেই ছিলাম। আমি রান্নাঘর থেকেই জবাব দিয়েছি। আনিস চুপ করে গেল। বিছানায় উঠে বসে পরপর 2টা সিগারেট শেষ করল। বাথরুমে গিয়ে বাতি জ্বালিয়ে রেখে এলো। রান্নাঘরের বাতিও জ্বালিয়ে দিয়ে এলো। থাকুক, সারা রাত বাতি জ্বালানো থাকুক। রানু, কি? কাল তুমি আমার সঙ্গে একজন ডাক্তারের কাছে যাবে, কেমন? ঠিক আছে, যাব। ডাক্তার সাহেব যা যা জানতে চান সব বলবে। রানু জবাব দিল না। মনে হলো সে ঘুমিয়ে পড়েছে। শান্ত নির্বিঘ্ন ঘুম। কিন্তু রান্নাঘরে আবার শব্দ হচ্ছে। আনিসের মনে হলো সে স্পষ্ট চুরির টুনটুন শব্দ শুনছে, কাচের চুরির আওয়াজ। আনিস কয়েকবার ডাকলো, কে? কে ওখানে? কেউ কোনো জবাব দিল না। বাথরুম থেকে একটানা জল পড়ার শব্দ হচ্ছে। বাড়িওয়ালাকে বলতে হবে কল ঠিক করে দিতে। একজন কাজের মানুষ রাখতে হবে, পুরুষ মানুষ নয়, মেয়ে মানুষ, যে রাত দিন থাকবে। আত্মীয় স্বজন কাউকে এনে রাখলে ভালো হতো, কিন্তু আনিসের তেমন কোনো আত্মীয় স্বজন নেই যারা এখানে এসে থাকবে সেরকম। আনিসের ঘুম এলো শেষ রাতের দিকে। মিসির আলি সাহেবের সঙ্গে তার প্রায় 2 ঘন্টা সময় কাটল। রানু খুব সহজ স্বাভাবিক আচরণ করল। এর প্রধান কৃতিত্ব সম্ভবত মিসির আলি সাহেবের। তিনি খুব আন্তরিক ভঙ্গিতে কথাবার্তা বলেন। এক পর্যায়ে রানু বলল, আপনি আমাকে তুমি করে বলবেন, আমি আপনার মেয়ের বয়সী। মেয়ের বয়সী হলে কি? আমার তো মেয়ে নেই, বিয়েই করিনি। রানু কিছু একটা বলতে গিয়েও বলল না। ভদ্রলোক সেটা লক্ষ্য করলেন। তুমি কিছু বলতে চাচ্ছিলে? জি না। কিছু বলতে চাইলে বলো। না, আমি কিছু বলবো না। মিসির আলি সাহেব চায়ের ব্যবস্থা করলেন। চা খেতে খেতে নিতান্তই সহজ ভঙ্গিতে বললেন, আনিস সাহেব বলছিলেন, তুমি যা স্বপ্নে দেখো তা সত্যি হয়। যা স্বপ্ন দেখো তাই হয়? শুধু স্বপ্ন না, যা আমার মনে আসে তাই হয়। বলো কি? আপনার বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হবে না কেন? পৃথিবীতে অনেক অদ্ভুত ব্যাপার আছে। পৃথিবীটা বড় অদ্ভুত। বলতে বলতে মিসির আলি ড্রয়ার খুলে চৌকি ধরনের 4টি বোর্ড বের করলেন। হাসি মুখে বললেন, রানু, এই কার্ডগুলিতে ডিজাইন আঁকা আছে। আমি এক একটি টেবিলের উপর রাখবো। ডিজাইনগুলি থাকবে নিচে। তুমি না দেখে বলতে চেষ্টা করবে। রানু অবাক হয়ে বলল, না দেখে বলবো কিভাবে? চেষ্টা করে দেখো। পারতেও তো পারো। বলো দেখি, এই কার্ডটিতে কি আঁকা আছে? কি আশ্চর্য, কি করে বলবো? আন্দাজ করো, যা মনে আসে তাই বলো। একটা ক্রস চিহ্ন আছে, ঠিক হয়েছে? তা বলবো না। এবার বলো, এটিতে কি আছে? খুব ছোট ছোট সার্কেল। কটি বলতে পারবে? মনে হচ্ছে 3টি, 4টিও হতে পারে। মিসির সাহেব কার্ডগুলি ড্রয়ারে রেখে সিগারেট ধরালেন। তাকে কেমন যেন চিন্তিত মনে হতে লাগলো। আনিস বলল, ও কি বলতে পেরেছে? মিসির আলি সাহেব তার জবাব না দিয়ে বললেন, রানু, এবার তুমি বলো, প্রথম ভয়টা তুমি কিভাবে পেলে? সবকিছু বলবে, কিছুই বাদ দেবে না। আমি তোমাকে সাহায্য করতে চেষ্টা করছি। রানু চুপ করে রইল। তুমি নিশ্চয় চাও তোমার অসুখটা সেরে যাক, চাও না? চাই। তাহলে বলো, কোনো কিছু বাদ দেবে না। রানু তাকালো আনিসের দিকে। মিসির আলি বললেন, আনিস সাহেব, আপনি না হয় পাশের ঘরে গিয়ে বসেন। ওই ঘরে অনেক বইপত্র আছে, বসে বসে পড়তে থাকুন। ন্যাশনাল জিওগ্রাফির কারেন্ট ইস্যুটা আছে, গতকালই এসেছে। রানু বলতে শুরু করলো। মিসির আলি শুনতে লাগলেন চোখ বন্ধ করে। একটা প্রশ্ন করলেন না। মাঝখানে একবার শুধু বললেন, পানি খাবে? তৃষ্ণা পেয়েছে? রানু মাথা নাড়ল। তিনি পানির জগ এবং গ্লাস নিতে এলেন। শান্ত স্বরে বললেন, চোখে মুখে পানি দিয়ে নাও, ভালো লাগবে। রানু সেসব কিছুই করল না, শান্ত ভঙ্গিতে বসে রইল। কথা বলতে লাগলো স্পষ্ট স্বরে। রানুর প্রথম গল্প। আমার বয়স তখন 11-12 বছর। আমি মধুপুরে আমার এক চাচার বাড়িতে বেড়াতে গিয়েছি। চাচাতো বোনের বিয়ে। চাচাতো বোনটির নাম হচ্ছে অনুফা। খুবই ভালো মেয়ে, কিন্তু চাচা বিয়ে ঠিক করেছেন একটা বাজে ছেলের সঙ্গে। ছেলের প্রচুর জায়গা টায়গা আছে, কিন্তু কিছুই করে না,
দেখতেও বাজে, দাঁত উঁচু, মুখে বসন্তের দাগ, দারুণ বেটে। অনুফা আপার এই নিয়ে খুব মন খারাপ, প্রায় নিয়ে কাঁদে। আমি তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করি, কিন্তু আমি নিজে একটা বাচ্চা মেয়ে, তাকে কি সান্ত্বনা দেব? তবে আমার সঙ্গে অনুফা আবার খুব ভাব ছিল, আমাকে অনেক গোপন কথা বলতো সে। যাই হোক, গায়ে হলুদের দিন খুব রং খেলা হলো। আমাদের ওদিকে রং খেলা হচ্ছে, উঠোনে কাদা ফেলে তাকে গড়াগড়ি খাওয়া। সারাদিন রং খেলে কাদা মেখে সবাই ভূত হয়ে গেছি। ঠিক করা হলো সবাই মিলে নদীতে গোসল সেরে আসব। চাচা অবশ্য আপত্তি করলেন, ছেলেমেয়েরা নদীতে যাবে কি। চাচার আপত্তি অবশ্য টিকল না। আমরা মেয়েরা সবাই দল বেঁধে নদীতে গোসল করতে গেলাম। বাড়ি থেকে অল্প কিছু দূরেই নদী। আমরা প্রায় 30-40 জন মেয়ে, খুব হইচই হচ্ছে। সবাই মিলে মহানন্দে পানিতে ঝাপাঝাপি করছি। সেখানেও খুব কাদা ছোড়াছুড়ি শুরু হলো। ঠিক তখন একটা কাণ্ড হলো। মনে হলো একজন কে যেন আমার পা জড়িয়ে ধরেছে। নির্ঘাত কেউ তামাশা করছে। আমি হাসতে হাসতে বললাম, এই ভালো হবে না, ছাড় বলছি, ছাড়। কিন্তু যে পা ধরেছে সে ছাড়ল না। হঠাৎ মনে হলো সে টেনে আমার পায়জামাটা খুলে ফেলছে। তখন আমি চিৎকার দিলাম। সবাই মনে করল কোন একটা তামাশা হচ্ছে, কেউ কাছে এলো না। কিন্তু ততক্ষণে আমার পায়জামাটা খুলে ফেলেছে। আর এই সময় মিসির আলি সাহেব বললেন, বুঝতে পারছি। তারপর কি হলো? সবার প্রথম অনুফা আপা ছুটে এসে আমাকে ধরলেন। তারপর অন্যরা ছুটে এলো। সে আমার পা জড়িয়ে ধরেছিল। সে আমাকে শক্ত করে চেপে ধরে গভীর জলের দিকে টেনে নিতে লাগলো। তারপর আমার আর কিছু মনে নেই। জ্ঞান হবার পর শুনেছি ওরা আমাকে বহু কষ্টে টেনে পাড়ে তুলেছে এবং দেখেছে একটা মরা মানুষ আমাকে জড়িয়ে ধরে রেখেছে। ওই মরা মানুষটাকে গ্রামের লোকেরা নদীর পাড়ে মাটি চাপা দিয়েছিল। সেই সব কিছু অবশ্য আমি দেখিনি, শুনেছি, কারণ আমার কোনো জ্ঞান ছিল না। চাচা আমার চিকিৎসার জন্য আমাকে ঢাকা নিয়ে এসেছিলেন। সবাই ধরে নিয়েছিল আমি বাঁচব না, কিন্তু বেঁচে গেলাম। এইটুকু আমার প্রথম ভয়ের গল্প। রানু গল্প শেষ করে পুরো এক গ্লাস পানি খেল। মিসির আলি সাহেব বললেন, ওই লোকটাকে তুমি দেখোনি? জি না। গ্রামের অন্যরা তো দেখেছে। কিরকম ছিল দেখতে? আমি জানি না, কাউকে জিজ্ঞেসও করিনি, কেউ আমাকে কিছু বলেও নি। এরপর কি তুমি কখনো তোমার চাচার বাড়ি গিয়েছিলে? জি না, কখনো যাইনি। আরেকটা কথা তুমি বলেছিলে, ওই লোকটা তোমার পায়জামা টেনে খুলে ফেলতে চেষ্টা করেছিল। তোমাকে যখন টেনে তোলা হলো তখন কি পায়জামা পরনে ছিল? জি না, ছিল না। মিসির আলি সাহেব সিগারেট ধরিয়ে নিচু গলায় বললেন, আমার কেন জানি মনে হচ্ছে কোন একটা জিনিস তুমি আমাকে বলনি, কিছু একটা বাদ দিয়ে গেছো। রানু জবাব দিল না। যে জিনিসটা বাদ দিয়েছ সেটা আমার শোনা দরকার। সেটা কি বলবে? অন্য একদিন বলবো। ঠিক আছে, অন্য একদিন শুনবো। তোমাকে আসতে হবে না, আমি গিয়ে শুনবো। রানু কিছু বলল না। মিসির আলি সাহেব কিছুক্ষণ ভ্রুকুচকে থেকে হঠাৎ বললেন, যখন তুমি একা থাকো তখন কি কেউ তোমার সঙ্গে কথা বলে? হ্যাঁ। মিসির আলি খুব উৎসাহ বোধ করলেন। ব্যাপারটা গুছিয়ে বলো। মাঝে মাঝে কে যেন আমাকে নাম ধরে ডাকে। পুরুষদের গলায়? জি না, মেয়েদের গলায়। শুধু ডাকে, অন্য কিছু বলে না? জি না। এবং যে ডাকে তাকে কখনো দেখা যায় না? জি না। এটা প্রথম কখন হয়, অর্থাৎ প্রথম কখন শুনলে? নদীর ব্যাপারটা ঘটার আগেই? হ্যাঁ। কতদিন আগে? আমার ঠিক মনে নেই। আচ্ছা ঠিক আছে, আজ এই পর্যন্ত। রানুরা উঠে দাঁড়ালো। মিসির আলি ভারী গলায় বললেন, আবার দেখা হবে। রানু কিছু বললেন না। আনিস বলল, আমরা তাহলে যাই? আচ্ছা ঠিক আছে। মিসির আলি ওদের রিক্সা পর্যন্ত এগিয়ে দিতে এলেন। ওরা রিক্সায় উঠবার সময় তিনি হঠাৎ বললেন, রানু, যে তোমার পা জড়িয়ে ধরেছিল ওর নাম কি? ওর নাম জালাল উদ্দিন। কি করে জানলে ওর নাম জালাল উদ্দিন? রানু তাকিয়ে রইল, কিছু বললেন না।
মিসির আলি সাহেব বললেন, ঠিক আছে, পরে কথা হবে। রিকশায় ওরা দুজনে কোনো কথা বলল না। আনিসের একবার মনে হলো রানু কাঁদছে। সে সিগারেট ধরিয়ে সহজ স্বরে বলল, ভদ্রলোককে তোমার কেমন লাগলো রানু? ভালো, বেশ ভালো লোক। উনি আসলে কি করেন? উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন পার্ট টাইম টিচার, ক্লিনিক্যাল সাইকিয়াট্রি পড়ান। খুব জ্ঞানী লোক। ইউনিভার্সিটির টিচাররা এমন রোগা হয় তা তো জানতাম না। আমার ধারণা ছিল তারা হয় মোটা সোটা। রানু শব্দ করে হাসল। আনিস বলল, আজ বাইরে খাওয়া দাওয়া করলে কেমন হয়? শুধু শুধু টাকা খরচ। তোমার গিয়ে রান্না চড়াতে হবে না, চলো না, কিছু পয়সা খরচ হোক। কোথায় খাবে? আছে আমার একটা চেনা জায়গা, নান রুটি আর কাবাব, কি বলো? অনুফার কাছ থেকে নতুন কিছু জানা গেল না। সে খুব জোর নিয়ে বলল, রানুর পরনে পায়জামা ছিল এবং মৃত লোকটির পরনেও কাপড় ছিল। হ্যাঁ, কিন্তু আপনি করে বলছেন কেন? মুরব্বী মানুষ আপনি, আমি আপনার মেয়ের বয়সী। লোকটিকে কেমন দেখলে বলো তো? চাচা, আমার কিছু মনে নেই। সেই সময় আমি ঘোরের মধ্যে ছিলাম। পরদিন আমার বিয়ে। হ্যাঁ, তা আমি জানি। লোকটিকে নদীর পাড়ে পুঁতে রাখা হয়, তাই না? জি। তারপর অনেক দিন কেউ ওইদিকে যেত না। সবাই বলা বলি করতো রাতে কি জানি দেখতে পায়। কি দেখতে পায়? ছায়া ছায়া কি নাকি দেখে। তবে এইসব সত্যি না চাচা, সব মন ঘোরা। তাই নাকি? জি, ভূতপ্রেত বলে কিছু নেই। মিসির আলি বড়ই অবাক হলেন। গ্রামের কোনো মেয়ে এইভাবে চিন্তা করে না। এতটা মুক্ত চিন্তা তাদের থাকার কথা না। মিসির আলি বললেন, তুমি পড়াশোনা কদ্দূর করেছ? চাচা, আমি আইএ পড়ার সময় আমার বিয়ে হয়। তারপর আর পড়াশোনা করা হয়নি। গ্রামে বিয়ে হয়েছে তো, পড়াশোনা করার আমার শখ ছিল। মানুষের সব শখ মেটা উচিত নয়। একটা কোনো ডিসস্যাটিসফ্যাকশন থাকা দরকার। কেন? তাহলে বেঁচে থাকতে ইচ্ছে করে। সব শখ মিটে গেলে বেঁচে থাকার অনুপ্রেরণা নষ্ট হয়ে যায়। যেসব মানুষের শখ মিটে গেছে তারা খুব অসুখী মানুষ। অনুফা চুপ করে রইল। মিসির আলি মৃদু স্বরে বললেন, এবার রানুর কথা বলো। কি কথা জানতে চান? সব কথা। ও খুব অদ্ভুত মেয়ে। ও মানুষের ভবিষ্যৎ বলতে পারে। কিভাবে বলে তা জানি না, তবে বলতে পারে। একবার কি হয়েছে শোনেন। আমি আর ও গল্প করছি। সে হঠাৎ গল্প থামিয়ে বলল, কিছুক্ষণের মধ্যে আমাদের বাড়িতে শ্রীপুরের খালারা বেড়াতে আসবেন। আর সত্যি সত্যি তারা এলেন। এটা তো এমনিতেও হতে পারে। মানুষ বেড়াতে আসে না? তা আসে, কিন্তু শ্রীপুরের খালা 5 বছর পর প্রথম এসেছিলেন। তাদের সঙ্গে আমাদের কি একটা ঝগড়া চলছিল। ও তাই নাকি? জি। আরেকটা গল্প বলি শোনেন। তখন আমি মেট্রিক পরীক্ষা দিয়ে রানুদের ওখানে বেড়াতে গিয়েছি। না, এটা আপনাকে বলা যাবে না। বলা যাবে না কেন? গল্পটা ভালো না। থাক, তাহলে অন্য গল্প বলো। অনুফার স্বামীকেও মিসির আলি সাহেবের বেশ ভালো লাগলো। গোয়ার গোবিন্দ ধরনের লোক। স্ত্রীর খুবই অনুগত। সে মিসির আলিকে নিয়ে প্রচুর ঘুরল। লোকটির যথেষ্ট প্রভাব এবং প্রতিপত্তি দেখা গেল। মধুপুর থানার ওসি সাহেব ওর কথাতেই পুরনো ফাইলপত্র ঘেঁটে দেখলেন যে একটা মরা লাশ পাওয়ার খবরে এফআইআর করা হয়েছিল। তখন ওসি ছিলেন ব্রজগোপাল হালদার। তার নোটে লেখা একটি কলেরায় মৃত মানুষের লাশ, বয়স 30 কি 35, মধুপুরের নিমশাসা গ্রামে পাওয়া যায়। লাশটির পচন ধরিয়া গিয়েছিল। প্রাথমিক পরীক্ষার পর আমি লাশটি পুঁতিয়া ফেলিবার নির্দেশ দিই। লাশটির কোনো পরিচয় জানা যায়নি। মিসির আলি বললেন, কলেরায় মৃত? এটা বোঝা গেল কি করে? ওসি সাহেব বিরক্ত হয়ে বললেন, সেটা আমি কি করে বলবো? রিপোর্ট তার আমি লিখিনি। ব্রজগোপাল বাবুকে গিয়ে জিজ্ঞেস করুন, তিনি জানবেন। তাকে কোথায় পাওয়া যাবে? পুলিশ ডাইরেক্টরেটে খোঁজ করুন। তবে এইসব খোঁজাখুঁজির কোনো অর্থ নেই। 10 বছর আগের ঘটনা মনে করে বসে আছেন নাকি? পুলিশকে আপনার কি মনে হয় বলুন তো? ঘটনাটা অস্বাভাবিক, সেজন্যই হয়তো তার মনে থাকবে। একটা ডেড বডি পাওয়া গেছে পানিতে। এর মধ্যে আপনি অস্বাভাবিক কি দেখলেন?
বাংলাদেশে প্রতিদিন কয়টা ডেড বডি পাওয়া যায় জানেন? জি না, জানি না। পুলিশ লাইনে ডেড বডি পাওয়াটা খুব স্বাভাবিক ঘটনা, বুঝলেন? মিসির আলী মধুপুরে আরও একদিন থাকলেন। দেখে এলেন যে জায়গায় লোকটাকে পোতা হয়েছিল সেই জায়গা দেখার মতো কিছু নয়, ঘন কাটা বন হয়েছে, যার মানে হচ্ছে এই জায়গাটিতে বেশ কিছুদিন লোকজন ভয়ের চোখে দেখছে, হাঁটা চলা বন্ধ করে দিয়েছে নিশ্চয়ই। মিসির আলী অনেকের সঙ্গে কথা বললেন, যদি নতুন কিছু পাওয়া যায়, নতুন কোনো তথ্য যা কাজে লাগবে, কিন্তু কিছুই জানা গেল না। 10 বছর দীর্ঘ সময়, এ সময় মানুষ অনেক কিছু ভুলে যায়। মধুপুর থেকে তিনি গেলেন রানুদের আদি বাড়িতে। সেখানে যাবার তার একটা উদ্দেশ্য, খুঁজে দেখা জালালউদ্দিন নামে কাউকে পাওয়া যায় কিনা। এই লোকটিকে পাওয়া খুবই প্রয়োজন। আনিস লক্ষ্য করল রানু ইদানিং বেশ স্বাভাবিক। তার প্রধান কারণ বোধহয় বাড়িওয়ালার 2টি মেয়ে, ওদের সঙ্গে সে বেশ মিলেমিশে আছে। গল্পের বই আনছে, ভালো মন্দ কিছু রান্না হলে আগ্রহ করে নিচে নিয়ে যাচ্ছে। বাড়িওয়ালাদের সঙ্গে বেশি মেলামেশা আনিসের পছন্দ নয়। বাড়িওয়ালাদের সে সবসময় শত্রুপক্ষ বলেই মনে করে। কয়েকবার ভেবেছিল বলবে মেলামেশাটা কমাতে, না বলে ভালোই হয়েছে। এতে যদি অসুখটা চাপা পড়ে তবে তো ভালোই। কাজের একটা ছেলে পাওয়া গেছে, জিতু মিয়া। এই ছেলেটিও রানুকে বেশ ব্যস্ত রাখছে। ছেলেটির বয়স 10-11, তবে মহাবোকা, কোনো কাজই করতে পারে না, করার আগ্রহও নেই। রানু ক্রমাগত বকাঝকা করেও কিছু করতে পারে না, তবে তার সময় বেশ কেটে যায়। সন্ধ্যাবেলা সে এবার জিতু মিয়াকে নিয়ে পড়তে বসে। জিতু ঘুম ঘুম চোখে পরে সরেয়া। এই পড়াটি গত 1 সপ্তাহ ধরে চলছে। জিতু মিয়া কিছুই মনে রাখতে পারছে না, কিন্তু তাতে রানুর উৎসাহে ভাটা পড়ছে না। আনিস একদিন ঠাট্টা করে বলেছে, তুমি দেখি একে বিদ্যাসাগর বানিয়ে ফেলেছ। রানু তাতে বেশ রাগ করেছে, গম্ভীর হয়ে বলেছে, ঠাট্টা করছো কেন? বিদ্যাসাগর তো একদিন হতেও পারে। অবশ্য অদূর ভবিষ্যতে তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ভবিষ্যৎ বিদ্যাসাগর রোজ রাতেই পড়তে পড়তে ঘুমিয়ে পড়ছে এবং রানু প্লেটে খাবার বেড়ে প্রতি রাত্রি প্রাণান্ত চেষ্টা চালাচ্ছে। এতটা বাড়াবাড়ি আনিসের ভালো লাগে না, কিন্তু সে কিছু বলে না, থাকুক, একটা কিছু নিয়ে ব্যস্ত। এর মধ্যে একদিন আনিস গিয়েছিল মিসির আলী সাহেবের কাছে। ভদ্রলোক বেশ কিছুদিন ঢাকার বাইরে ছিলেন, সবে ফিরেছেন। তার চোখ হলুদ, গা হলুদ। আনিস অবাক হয়ে বললেন, হয়েছে কি আপনার? জন্ডিস বাঁধিয়ে বসেছি। বলেন কি? ইনফেক্টাস হ্যাপাটাইটিস, লিভারের অবস্থা কাহিল রে ভাই। আপনার স্ত্রী কেমন আছেন? ভালো। আর ভয় পাচ্ছেন না? জি না, খুব ভালো খবর। আমি একটু সুস্থ হলেই যাব আপনার বাসায়। জি আচ্ছা। আমি একটু খোঁজ খবর পেয়েছি, মনে হয় আপনার স্ত্রীর সমস্যাটা ধরতে পেরেছি। তাই নাকি? হ্যাঁ, একটু ভালো হলেই এ নিয়ে কথা বলব। রানু মিসির আলী সাহেবের জন্ডিসের খবরে খুবই মন খারাপ করল। আহা, বেচারা একা একা কষ্ট করছে, চলো একদিন দেখে আসি। যাবে? ঠিক আছে, যাব একদিন। কবে যাবে? কাল যাবে? এত ব্যস্ত হচ্ছ কেন? জন্ডিস যখন হয়েছে তখন বেশ কিছুদিন থাকবে, একদিন দেখে এলেই হবে। আমি এই অসুখের ভালো ওষুধ জানি, অরহরের পাতার রস। সকালবেলা 1 গ্লাস করে খেলে 3 দিনে অসুখ সেরে যাবে। তাই নাকি? হ্যাঁ, আমার দাদা এই ওষুধটা দিতেন। তুমি কিছু অরহরের পাতা ওই লোকটিকে দিয়ে শোনো। ঢাকা শহরে আমি অরহরের পাতা পাবো কোথায়? কি যে বলো, খুঁজলেই পাবে, জংলা গাছ সব জায়গায় হয়। আনিস যথেষ্ট বিরক্ত হল। রানুর একটা প্রবলেম, কোনো একটা জিনিস মাথায় ঢুকলে ওটা নিয়েই থাকবে। আনিস বলল, আচ্ছা দেখি। দেখা দেখি না, তুমি খুঁজবে। আর শোনো, কাল তো তোমার অফিস নেই, চলো ওনাকে দেখে আসি। এত ব্যস্ত কেন? ভদ্রলোক তার পালিয়ে যাচ্ছেন না। রানু থেমে থেমে বলল, আমি অন্য একটা কারণে যেতে চাই। কি কারণ? ভদ্রলোক আমার সম্পর্কে খোঁজখবর করার জন্যে মধুপুর গিয়েছিলেন। কি খোঁজ পেলেন জানতে ইচ্ছে করছে। মধুপুরের খবর পেলে কিভাবে?
স্বপ্নে? না, স্বপ্ন টপ্ন না। অনুফা চিঠি দিয়েছে। কবে চিঠি পেয়েছ? গতকাল। আনিস চুপ করে গেল। রানু তার নিজের চিঠিপত্রের কথা আনিসকে কখনো বলে না। বিয়ের পর রানু তার আত্মীয় স্বজনদের যত চিঠিপত্র পেয়েছে তার কোনোটি সে আনিসকে পড়তে দেয়নি। এ নিয়ে আনিসের গোপন ক্ষোভ আছে। কি, আমাকে নিয়ে যাবে? আমি আগে গিয়ে দেখি ভদ্রলোকের অবস্থা কেমন। মিসির আলীকে পাওয়া গেল না। বাড়িতে তার এক ছোট ভাই ছিল। সে বলল, ভাইয়াকে হসপিটালে ভর্তি করা হয়েছে, অবস্থা বেশি ভালো না। বিলরুবিন 9.5, লিভার খুবই ড্যামেজড। মিসির আলী হাসপাতালে এসেছেন একগাদা বই নিয়ে। তার ধারণা ছিল বই পড়ে সময়টা খুব ভালো কাটবে না, কিন্তু কার্যক্ষেত্রে সেরকম হয়নি। ডাক্তাররা বই পড়তে নিষেধ করেনি, কিন্তু দেখা গেল বই পড়া যাচ্ছে না। কিছুক্ষণ তাকিয়ে থাকলেই মাথার ভিতর ভোঁতা এক ধরনের যন্ত্রণা হয়। যন্ত্রণা নিয়ে বই পড়ার কোনো মানে হয় না। তবু তিনি মৃত্যু বিষয়ক একটা বই পড়ে ফেললেন এবং মৃত্যু ব্যাপারটিতে যথেষ্ট উৎসাহ বোধ করতে লাগলেন। তার স্বভাবই হচ্ছে কোনো বিষয় একবার মনে ধরে গেলে সে বিষয় সম্পর্কে চূড়ান্ত পড়াশোনা করতে চেষ্টা করেন। মৃত্যুর সাবজেক্টটি তার পছন্দ হয়েছে, কিন্তু এ বিষয়ে পড়াশোনা করতে পারছেন না। বইপত্র নেই। ইউনিভার্সিটির লাইব্রেরিতে কিছু থাকার কথা, কিন্তু আনাবেন কাকে দিয়ে? তাকে কেউ দেখতে আসছে না। তিনি এমন কোনো জনপ্রিয় ব্যক্তি নন যে তার অসুস্থতার খবরে মানুষের ঢল নামবে। তাছাড়া অসুখের খবর তিনি কাউকে জানাননি। হাসপাতালে ভর্তি হবার ইচ্ছাও ছিল না, কিন্তু ঘরে দেখাশোনার লোক নেই। কাজের মেয়েটি তিনি মধুপুর থাকাকালীন বেশ কিছু জিনিসপত্র নিয়ে ভেগে গেছে। এমন অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়া ছাড়া কোনো উপায় নেই। বিকেলবেলা তার কাছে কেউ আসে না। সবারই আত্মীয় স্বজন আসে দেখতে, তার কাছে কেউ আসে না। এই সময়টা তিনি চোখ বন্ধ করে শুয়ে থাকেন এবং এখনো মানুষের সঙ্গ পাবার জন্যে তার মন কাঁদে দেখে নিজের কাছে লজ্জিত বোধ করেন। আজ সারাদিন মিসির আলী খুব খারাপ কেটেছে। তার রুমমেট 26 বছরের ছেলেটি সকাল 9টায় বিনা নোটিশে মারা গেছে। মৃত্যু যে এত দ্রুত মানুষকে ছুঁয়ে দিতে পারে তা তার ধারণাতেও ছিল না। ছেলেটা ভোরবেলায় নাস্তা চেয়েছে, তার সঙ্গে খানিকটা কথাবার্তাও বলেছে। তিনি জিজ্ঞেস করেছেন, আজ কেমন আছো? আজ বেশ ভালো। লিভার ব্যথা করছে না? না, তবে তলপেটে একটা চাপা ব্যথা আছে। খুব বেশি? না, খুব বেশি না। আপনি এটা কি বই পড়ছেন? এটা একটা সায়েন্স ফিকশন, ফ্রাইডে দ্য 13th। বেশ ভালো বই, তুমি পড়বে? জি না, ইংরেজি বই আমার ভালো লাগে না, বাংলা উপন্যাস পড়ি। কার লেখা ভালো লাগে? এদেশের, মানে বাংলায় কার লেখা তোমার পছন্দ? নিমাই ভট্টাচার্য। তাই নাকি? ছেলেটি আর জবাব না দিয়ে কাতরাতে থাকে। সকাল 8:30টায় বলল, একজন ডাক্তার পাওয়া যায় কিনা দেখবেন। তিনি অনেকক্ষণ বোতাম টেপলেন, কেউ এলো না। শেষ পর্যন্ত নিজে গেলেন ডিউটি রুমে। ফিরে এসে দেখেন ছেলেটি মরে পড়ে আছে। মৃত্যুর সময় পাশে কেউ থাকবে না, এর চেয়ে ভয়াবহ বোধ হয় আর কিছু নেই। শেষ বিদায় নেবার সময় অন্তত কোনো একজন মানুষকে বলে যাওয়া দরকার। নিঃসঙ্গ ঘর থেকে একা একা চলে যাওয়া যায় না, যা উচিত নয়। এটা হৃদয়হীন একটা ব্যাপার। এতদিন যে ছেলেটি ছিল এখন আর সে নেই। ঘণ্টাখানেকের মধ্যেই তার সমস্ত চিহ্ন এই ঘর থেকে সরিয়ে ফেলা হয়েছে। বিছানায় নতুন বালিশ এবং চাদর দেওয়া হয়েছে। হয়তো সন্ধ্যার মধ্যে কোনো নতুন পেশেন্ট এসে পড়বে। মিসির আলী সমস্ত দিন কিছু খেতে পারলেন না। বিকেলের দিকে তার গায়ে বেশ টেম্পারেচার হলো। প্রথমবারের মতো মনে হলো একজন কেউ তাকে দেখতে এলে খারাপ লাগবে না, ভালোই লাগবে। কেউ না এলে একজন রোগী হলেও আসুক, একা একা এই কেবিনে রাত কাটানো যাবে না। ঠিক এই সময় ইতস্তত ভঙ্গিতে রানু এসে ঢুকল। আপনি ভালো আছেন? না, ভালো না। তুমি কোত্থেকে? বাসা থেকে। ইস, আপনার কি যে অবস্থা। অবস্থা খারাপ ঠিকই। আনিস সাহেব কোথায়?
ও আসেনি, আমি একাই এলাম। ওর কাছ থেকে ঠিকানা নিয়েছি। বসো তুমি, ওই চেয়ারটায় বসো। ফ্লাক্সে চা আছে, খেতে চাইলে খেতে পারো। চাটা খাবো না, আপনার কাছে একটা খবর জানতে এসেছি। কোন খবরটি? মধুপুরে গিয়ে আপনি কি জানলেন? তেমন কিছু জানতে পারিনি, তবু যা জেনেছেন তাই বলুন। আমার খুব জানতে ইচ্ছে করছে। অনুফল লিখেছে আপনি নাকি হাজার হাজার মানুষকে নানা রকম প্রশ্ন করেছেন। মিসির আলি হাসলেন। হাসলে হবে না, আমাকে বলতে হবে। প্রথম যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে তুমি অনেকগুলো ভুল তথ্য দিয়েছ। আমি কোনো তথ্য দিইনি। তুমি নিজে হয়তো জানো না সেগুলো ভুল। যেমন পায়জামা খোলার ব্যাপারটি, এরকম কোনো কিছুই ঘটেনি। রানু চোখ লাল করে বলল, ঘটেছে। না রানু, ঘটেনি। এটা তোমার কল্পনা। তাছাড়া তুমি উলঙ্গ একটা ডেড বডির কথা বলেছ, সেটাও ঠিক না। কিন্তু আমি জানি এগুলো ঠিক না রানু। এইসব তুমি নিজে ভেবেছ, এবং আমার ধারণা এই জাতীয় স্বপ্ন তুমি মাঝে মাঝে দেখো। দেখো না কিরকম স্বপ্নের কথা বলছেন? মিসির আলি কয়েক মুহূর্ত ইতস্তত করলেন, স্পষ্ট গলায় বললেন, তুমি প্রায় স্বপ্নে দেখো না একজন নগ্ন মানুষ তোমার কাপড় খোলার চেষ্টা করছে? রানু উত্তর দিল না, মাথা নিচু করে থাকল। বলো রানু, জবাব দাও। হ্যাঁ, দেখি। কখনো কি ভেবে দেখেছ এরকম স্বপ্ন কেন দেখো? না, ভাবিনি। আমি ভেবেছি, এবং কারণটাও খুঁজে বের করেছি। আজ সেটা বলতে চাই না, অন্য একদিন বলবো। না, আপনি আমাকে আজই বলবেন। মিসির আলি ফ্লাক্স থেকে চা ঢাললেন, শান্ত স্বরে বললেন, চা খেতে খেতে শুনো। চায়ে ক্যাফেইন আছে। ক্যাফেইন তোমার নার্ভগুলোকে অ্যাক্টিভ রাখবে। রানু চায়ের পেয়ালা নিল, কিন্তু চুমুক দিল না। মাথা নিচু করে বসে রইল। মিসির আলি ঠান্ডা গলায় বলতে লাগলেন, রানু, তোমাকে নিয়ে এই গল্পটি আমি তৈরি করেছি। তুমি মন দিয়ে শোনো। তুমি যখন বেশ ছোট, 9, 10 বা 11 বছর বয়স, তখন একজন বয়স্ক লোক তোমাকে ভুলিয়ে ভালিয়ে নির্জন কোনো জায়গায় নিয়ে গিয়েছিলেন। তোমাদের গ্রামে এরকম একটা নির্জন জায়গার খোঁজ আমি নিয়েছিলাম। সেখানে জঙ্গলের কাছে একটা ভাঙা বিষ্ণু মন্দির দেখেছি। মনে হয় ওই জায়গাটাই হবে, কারণ সাপের ভয়ে ওখানে কেউ যেত না। রানু, তুমি কি আমার কথা শুনছ? তারপর সেই বয়স্ক মানুষটি মন্দিরে তোমাকে নিয়ে গেল। আমাকে কেউ নিয়ে যায়নি, আমি নিজে গিয়েছিলাম। ওই মন্দিরে খুব সুন্দর একটা দেবী মূর্তি ছিল। আমি ওই মূর্তি দেখার জন্য যেতাম। তারপর কি হয়েছে বলো? রানু তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে তীব্র স্বরে বলল, আমি বলবো না, আপনি বলুন। মিসির আলি শান্ত স্বরে বললেন, ওই লোকটি তখন টেনে তোমার পায়জামা খুলে ফেলল। রানুর চোখ দিয়ে জল পড়তে লাগলো। ওই লোকটির নাম ছিল জালালউদ্দিন। রানু কিছু বলল না। মিসির আলি বললেন, তোমার অসুখ শুরু হলো সেদিন থেকে। তোমার মনের মধ্যে ব্যাপারটি গেঁথে গেল। পরবর্তী সময়ে গোসলের সময় যখন মরা মানুষটি তোমার পায়ে লেগে গেল, তখন তোমার মনে পড়ল মন্দিরের দৃশ্য। বুঝতে পারছো? রানু জবাব দিল না। অসুখের মূল কারণটি আলোয় নিয়ে এলেই অসুখ সেরে যায়। এই জন্যেই আমি এটা তোমাকে বললাম। তুমি নিজেও এখন গোড়া থেকে সমস্ত বিষয়টি নিয়ে চিন্তা করবে, তোমার অসুখ সেরে যাবে। রানু মৃদুস্বরে বলল, আপনি কি লোকটার সঙ্গে কথা বলেছেন? বলেছি। ও কি বলেছে? তেমন কিছু বলেনি। না, বলেছে। আপনি আমাকে বলতে চাচ্ছেন না। এতটা যখন বলছেন তখন বাকিটাও বলুন। রানু তীব্র চোখে তাকালো। মিসির আলি বলল, দেখো রানু, আমি খুবই যুক্তিবাদী মানুষ। অলৌকিক কোনো কিছুতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি সবকিছুর একটা ব্যাখ্যা আছে। জালালউদ্দিন যা বলেছে তাও নিশ্চয়ই ব্যাখ্যা করা যায়। ব্যাখ্যা পরে করবেন, আগে বলুন সে কি বলেছে। সে বলেছে হঠাৎ সে দেখে মূর্তিটি ছুটে এসে তোমার মধ্যে মিলিয়ে গেছে। তোমার গা থেকে আগুনের হলকা বেরোচ্ছে। জালালউদ্দিন তখন ছুটে পালিয়ে যায়।
আপনি জালালউদ্দিনের কথা বিশ্বাস করেন না? ওর মনে পাপবোধ ছিল। মন্দির টন্দির নিয়ে মূর্খ মানুষের মনে অনেক রকম ভয়ভীতি থাকে, তা থেকেই সে একটা হ্যালুসিনেশন দেখেছে। তুমি নিজে তো কিছু দেখোনি না, তাহলেই হলো। জালালউদ্দিন কি দেখেছে না দেখেছে সেটা তার প্রবলেম, তোমার নয়। রানু তীক্ষ্ণ কণ্ঠে বলল, কিন্তু একটা জিনিস কি জানেন, ওই ঘটনার পর থেকে আমি অসম্ভব সুন্দর হয়ে গেলাম। মিসির আলি শব্দ করে হাসলেন। হাসতে হাসতে বললেন, সুন্দর তুমি সবসময় ছিলে। ঘটনাটি ঘটেছে তোমার বয়সন্ধিতে। বয়সন্ধির পর মেয়েদের রূপ খুলতে থাকে, এখানেও তাই হয়েছে। কিন্তু ওই দেবী মূর্তিটিকে এরপর আর খুঁজে পাওয়া যায়নি। তুমি কিন্তু খুব ছেলে মানুষের মতো কথা বলছো রানু। মূর্তিটি চুরি গেছে, কেউ নিয়ে পালিয়ে গেছে, ব্যাস। মূর্তিটি চুরি যায়নি। তুমি নিশ্চয়ই বিশ্বাস করো না একটা পাথরের মূর্তি তোমার মধ্যে ঢুকে আছে। কি করো? রানু তীব্র কণ্ঠে বলল, আমার দিকে ভালো করে তাকিয়ে বলুন, আমাকে কি অনেকটা মূর্তির মতো দেখায় না? না রানু, মূর্তির মতো দেখাবে কেন? অসম্ভব রূপবতী একটা তরুণী, এর বেশি কিছু না। তোমার মতো রূপবতী মেয়ে এদেশে আছে, এবং তারা সবাই রক্ত মাংসের মানুষ। রানু উঠে দাঁড়ালো। মিসির আলি বললেন, চলে যাচ্ছ রানু? হ্যাঁ, অসুখ সারলে তোমাদের ওখানে একবার যাব। না, আপনি আসবেন না, আপনার আসার দরকার নেই। রানু ঘর ছেড়ে চলে গেল। মিসির আলি ক্ষীণ স্বরে বললেন, ভেরি ইন্টারেস্টিং। তার ভ্রু কুঞ্চিত হল। তিনি ব্যাপারটি ঠিক বুঝতে পারছেন না। যতটা সহজ মনে হয়েছিল এখন ততটা মনে হচ্ছে না। তিনি মৃত্যু বিষয়ক বইটি আবার পড়তে শুরু করলেন। সাবজেক্টটি তাকে বেশ আকর্ষণ করছে। ফ্যাসিনেটিং টপিক। গভীর রাতে আনিস জেগে উঠল। শুনশান নীরবতা চারদিকে। রানু হাত পা ছড়িয়ে বাচ্চা মেয়ের মতো ঘুমছে। জানালার আলো এসে পড়েছে তার মুখে। অদ্ভুত সুন্দর একটা মুখ। শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। আনিস ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে উঠে পড়ল। বাথরুমে যেতে হবে। বাথরুমে পানি জমে আছে, পাইপ জ্যাম হয়ে গেছে। বাড়িওয়ালাকে বলতে হবে। আনিস নোংরা পানি বাজিয়ে সাবধানে ভেতরে ঢুকে দরজা বন্ধ করেই শুনল ঝুমঝুম করে শব্দ হচ্ছে। নুপুর বাজছে যেন। এর মানে কি? মনের ভুল হবার কথা না। বেশ বোঝা যাচ্ছে নুপুর পায়ে দিয়ে ঝমঝম করতে করতে কি একজন এই ঘর থেকে ও ঘর আসছে। শব্দটা অনেকক্ষণ ধরে হচ্ছে। মনের ভুল হবার কথা নয়। বাথরুমের দরজা খুলতেই শব্দটা চট করে থেমে গেল। শুধু একটা তীব্র ফুলের গন্ধ আনিসকে অভিভূত করে ফেলল। একটু আগেও তো এরকম সৌরভ ছিল না। আনিসের মাথা ঝিমঝিম করতে লাগলো। বিস্ময়ের ঘোর অবশ্য বেশিক্ষণ স্থায়ী হল না। আনিসের মনে পড়ল একতলার বাগানে হাসনাহেনার প্রকাণ্ড একটা ঝাড় আছে। বাতাসের ঝাপটায় ফুলের গন্ধ উড়ে এসেছে বারান্দায়। আনিস কিছুক্ষণ একা একা বারান্দায় দাঁড়িয়ে রইল। নুপুরের শব্দ আবার যদি পাওয়া যায়। দোতলার একটা বাচ্চা ছেলে খুব কাঁদছে। তার মা তাকে শান্ত করবার চেষ্টা করছে। একটা রিক্সা গেল টুনটুন করে। ব্যাস, আর কিছু শোনা গেল না। শোবার ঘরে রানু ঘুমছে মরার মতো। জানালা খোলা, ঠান্ডা হাওয়া আসছে ঘরে। আনিস জানালা বন্ধ করতে গিয়ে শুনল রান্নাঘর থেকে জিতু মিয়া সারা শব্দ দিচ্ছে। কান্না চাপার আওয়াজ। জিতু মিয়া? জিতু ফুপিয়ে উঠল। আনিস রান্নাঘরে ঢুকে বাতি জ্বালালো। জিতু মশারির ভেতরে জবুথু হয়ে বসে আছে। জিতু, কি হয়েছে রে? কিছু হয় নাই। বসে আছিস কেন? ঘুম আয় না। স্বপ্ন দেখেছিস? জিতু মাথা নাড়ালো। কি স্বপ্ন? একজন মাইয়া মানুষ পাকের ঘরে হাঁটতাছিল। এই দেখেছিস স্বপ্নে? স্বপ্নে দেখি নাই, নিজের চোখে দেখলাম। দূর বেটা, অন্ধকারে তুই মানুষ দেখলি কিভাবে? যা ঘুমো। জিতু শুয়ে পড়ল। আনিস বলল, ভয়ের কিছু নেই, আমি জেগে আছি, ঘুমো তুই।
আচ্ছা, আর শোন, রান্নাঘরে বাতি জ্বালানো থাকুক। আচ্ছা। জিতু শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই তার নিঃশ্বাস ভারী হয়ে গেল। আনিস একটা সিগারেট ধরালো। ঘুম চড়ে গেছে। তাকে এখন দীর্ঘ সময় জেগে থাকতে হবে। এক পেয়ালা চা খেতে পারলে মন্দ হতো না। রাত তো বাজে প্রায় 3:30। বাকি রাতটা তার জেগেই কাটাতে হবে মনে হয়। সিগারেট টানতে ভালো লাগছে না। পেটের ভেতর পাক দিয়ে উঠছে। ঘুমের মধ্যে রানু শব্দ করে হাসল। আনিস মৃদুস্বরে ডাকল, রানু, রানু। কি স্বাভাবিক ভঙ্গিতে সে বলল, কি জেগে আছো নাকি? হ্যাঁ। কি আশ্চর্য, কখন জাগলে? অনেকক্ষণ। তুমি বাথরুমে গেলে, বারান্দায় দাঁড়িয়ে থাকলে, আমাকে ডাকলে না কেন? শুধু শুধু ডাকবো কেন? আনিস সিগারেট টানতে লাগলো। রানু বলল, বড্ড গরম লাগছে। জানালা বন্ধ করলে কেন? গরম কোথায়, বেশ ঠান্ডা তো। আমার গরম লাগছে। ফ্যানটা ছাড়ো না। এই ঠান্ডার মধ্যে ফ্যান ছাড়বো? কি যে বলো। রানু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, তুমি যখন বাথরুমে ছিলে তখন কি নুপুরের শব্দ শুনেছ? আনিস ঠান্ডা স্বরে বলল, না তো। কেন? না, এমনি। আমি শুয়ে শুয়ে শুনছিলাম। ঘুমাও রানু। আমার ঘুম আসছে না। ঘুম না এলে উঠে বসো, গল্প করি। চা খাওয়া যেতে পারে, কি বলো? রানু উঠে বসলো, কিন্তু জবাব দিল না। আনিস দেখল রানু কোন ফাঁকে গায়ের কাপড় খুলে ফেলেছে। ক্লান্ত স্বরে বলল, বড্ড গরম লাগছে। তুমি আমার দিকে তাকিও না প্লিজ। এসব কি রানু? ঘরে একটা বাচ্চা ছেলে আছে। কি করব, বড্ড গরম লাগছে। তুমি বরং রান্নাঘরের বাতি নিভিয়ে সব অন্ধকার করে দাও। না, বাতি জ্বালানো থাক। আনিস দ্বিতীয় সিগারেট ধরল। রানু বলল, আমাদের গ্রামে একটা মন্দির আছে। তার গল্প এখন শুনবে না? আহ, মন্দিরের গল্প এখন শুনবো না। আহ, শোনো না, আমার বলতে ইচ্ছে করছে। আমি যখন খুব ছোট তখন একা একা যেতাম সেখানে। কি মন্দির? কালী মন্দির? না, বিষ্ণু মন্দির বলতো ওরা। তবে কোনো বিষ্ণু মন্দির ছিল না, একটা দেবী ছিল। হিন্দুরা বলতো রুক্মিণী দেবী। তুমি মন্দিরে যেতে কেন? এমনি যেতাম, ছোট বাচ্চা, পুতুল খেলে না? কি করতে সেখানে? দেবী মূর্তির সাথে গল্প গুজব করতাম। ছেলে মানুষই খেলা আর কি। বলতে বলতে রানু খিলখিল করে হেসে উঠল। আনিস স্পষ্ট শুনল সঙ্গে সঙ্গে ঝমঝম করে কোথাও নুপুর বাজছে। রানু তীক্ষ্ণ কণ্ঠে বলল, শুনতে পাচ্ছ? কি শুনব? নুপুরের শব্দ শুনছ না? আনিস দৃঢ় স্বরে বলল, না। তুমি ঘুমাও রানু। আমার ঘুম আসছে না। শুয়ে থাকো। তুমি অসুস্থ। রানু ক্ষীণ কণ্ঠে বলল, হ্যাঁ, আমি অসুস্থ। তোমাকে খুব বড় ডাক্তার দেখাবো আমি। আচ্ছা, এখন শুয়ে থাকো। রানু মৃদুস্বরে বলল, আমি ওই দেবীকে গান গিয়ে শোনাতাম। ওইসব অন্যদিন শুনব। আজ রাতে আমার বলতে ইচ্ছে করছে। আনিস এসে রানুর হাত ধরল। গা পুড়ে যাচ্ছে জ্বরে। আনিস অবাক হয়ে বলল, তোমার গা তো পুড়ে যাচ্ছে। বড্ড গরম লাগছে। ফ্যানটা ছাড়বে? আনিস উঠে গিয়ে জানালা খুলে দিল। ঘর ভর্তি হয়ে গেল ফুলের গন্ধে। আর তখনই রানু অত্যন্ত নিচু গলায় গুনগুন করে কি যেন গাইতে লাগলো। অদ্ভুত, অপার্থিব কোনো একটা সুর, যে এই জগতের কিছু নয়, অন্য কোনো ভুবনের। রান্নাঘর থেকে জিতু ডাকতে লাগলো, ভাইজান, ও ভাইজান। আনিস রানুকে জোর করে বিছানায় শুয়ে চাদর টেনে দিল। জিতুকে বলল, এই ঘরে যেন না আসে। তারপর নেমে গেল নিচে। বাড়িওয়ালার মেয়েটিকে খবর দিয়ে নিয়ে আসতে হবে। নীলু এলো সঙ্গে সঙ্গে। আনিস দেখল রানু শিশুর মতো ঘুমছে। জিতু মেয়ে শুধু জেগে আছে, কাঁদছে ব্যাকুল হয়ে। নীলুর সঙ্গে তার বাবা আসছেন। তিনি অবাক হয়ে বললেন, হয়েছেটা কি? আনিস ভাঙা গলায় বললেন, বুঝতে পারছি না, কেমন যেন করছে।
কি করছে? আনিস জবাব দিল না। নীলু বলল, বাবা তুমি শুয়ে থাকো গিয়ে, আমি এখানে থাকি, রাত তো বেশি নেই। ভদ্রলোক কিছুক্ষণ অপেক্ষা করে নিচে নেমে গেলেন। যাবার সময় বলে গেলেন, হাসপাতালে নিতে হলে বলবেন, ড্রাইভারকে ডেকে তুলব। জি আচ্ছা। রানু বাকি রাতটা ঘুমিয়ে কাটালো, একবারও জাগল না। নীলু সারাক্ষণ তার পাশে রইল। আনিসের সঙ্গে তার কথাবার্তা কিছুই হল না। আনিস বসার ঘরের সোফায় বসে ঝিমুতে লাগল। কুপির আলো এবং আলো ছায়াতে তো গল্প উপন্যাস শোনাবই, তবে ভূত নেশুনে সরাসরি আপনাদের সাথে থাকবো। আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজেও যুক্ত হবেন। স্ক্রিনে দেওয়া মেইল অ্যাড্রেসে কিংবা ফেসবুক পেজে কথা হবে। আপনাদের পাঠানো মেইল আপনাদের পড়ে শোনাবো। আপনাদের সাথে ঘটা কিংবা আপনাদের কাছের মানুষদের সাথে ঘটা কোনো ভয়াবহ অভিজ্ঞতা বা অদ্ভুত কোনো স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আপনাদের নিজেদের এবং আত্মীয়দের সাথে ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা বা দুঃখ স্মৃতি কিংবা রহস্যময় কোনো স্মৃতি আমাদের সাথে শেয়ার করতে পারেন। অবশ্যই আপনারা মেইল করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন। আপনার মতামত দিয়ে আরও কিভাবে আমরা ভূত নেশনের এপিসোডগুলোকে ভালো করতে পারি সে সম্পর্কে মতামত জানাবেন। ধন্যবাদ।